যে এনার্জি ডিসক্রিট ফর্মে এক্সচেঞ্জ হয়। হ্যাঁ, কারণ কারণ হাইসেনবার্গ আনসার হুম তো হুম এটা কেন না, এটা 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 যখন পড়াবো তখন বুঝতে পারবে। এটা যখন পড়াবো তখন বুঝতে পারবে তুমি যে এনার্জিটা প্রবলেমের ক্ষেত্রে কন্টিনিউয়াস, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেমে এনার্জিটা ডিসক্রিট। এবারে সেই এনার্জিটা ডিসক্রিট সেটাকে বের করতে গেলে তোমাকে সেই সিস্টেমটা কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করতে হবে। কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করতে শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে ট্রিট করতে হবে। আবার সেই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা যখন ডিরাইভ করা হয়েছে বা সেই ইকুয়েশনটা যখন লেখা হয়েছে, সেখানে আনসার্টেনটি প্রিন্সিপাল কে বসে আছে। তার মানে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি আছে বলে আনসার্টেনটি প্রিন্সিপাল আছে। আনসার্টেনটি প্রিন্সিপাল এবং ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি সেই ইনফরমেশনগুলো শ্রোডিঞ্জার ইকুয়েশনের মধ্যে ঢোকানো হয়েছে। তারপর একটা পার্টিকুলার প্রবলেমকে শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে যখন তুমি সলভ করছো, তখন তার এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ হচ্ছে। হ্যাঁ, তার মানে বোঝা গেল কি যে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ যে হচ্ছে তার অরিজিনটা হচ্ছে আনসার্টেনটি প্রিন্সিপাল, আবার তার অরিজিনটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি। সেটাকে বলা। বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ, মানে এখানে ইন্ট্রোডাক্টরি ক্লাসে কি হয়েছে, ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা যেটা বলেছি যে ঊনবিংশ শতাব্দীর শেষ 3 দশক ধরে আবার বিংশ শতাব্দীর প্রথম 2 দশক ধরে মানুষ কতগুলো ঘটনা দেখেছে যে ঘটনাগুলো সকাল ক্লাসিক্যাল ফিজিক্স ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। এবার এই স্টেটমেন্টটা কতগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে। সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলেই হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্সটা শেখা হয়ে যাবে। এই তো মোদ্দা কথা ছিল। কারণ আমি সেগুলো পরপর বলেছিলাম কি সেই ঘটনাগুলো, যে ঘটনাগুলো সকাল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা যাচ্ছে না। তারপর আস্তে আস্তে মানে তারপর আস্তে আস্তে বোঝার চেষ্টা করেছিলাম আর কি যে ক্লাসিক্যাল ফিজিক্স কি, হ্যাঁ, কেন ঘটনাগুলোকে ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা যাচ্ছে না, কারণ এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ বলে, কেন এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ, কারণ আনসার্টেনটি প্রিন্সিপাল আছে বলে, কেন আনসার্টেনটি প্রিন্সিপাল আছে, এরা ওয়েভ থেকে ডুয়ালিটি আছে বলে, ইত্যাদি ইত্যাদি আর এইরকম করে প্রশ্নগুলো পরপর করে এগোচ্ছিল। সবসময় তাকে কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করতে হবে কিনা, না ক্লাসিক্যাল মেকানিক্সই তোমার চলে যাবে, ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্স কিছু আছে কিনা, কিছু অ্যাপ্রক্সিমেট মেথড আছে কিনা, ইত্যাদি বেশ কিছু প্রশ্ন বলা হয়েছিল। সেই প্রশ্নগুলোর উত্তর নেক্সট আমাদের এই সেমিস্টার এবং পরের সেমিস্টার, মানে অন্তত বিএসসিতে 2টো সেমিস্টারই কোয়ান্টাম মেকানিক্স আছে আর কি। 2টো সেমিস্টার ধরে তার সদুত্তরটা আমাকে পেতে হবে আর কি। তারপরে তুমি যখন এমএসসি পড়বে, এমএসসিতে আবার অনেক বেশি কোয়ান্টাম মেকানিক্স আছে, তখন তুমি তার মতো করে শিখবে। তাহলে আগের ক্লাসটা জাস্ট সিম্পলি ইন্ট্রোডাকশন ছিল, ঠিক আছে। সেই ইন্ট্রোডাক্টরি ক্লাসটায় আমি আমার রুট ম্যাপটা কি হবে, মানে কেমন করে শুরু করবো আমরা, হ্যাঁ, কেমন করে আস্তে 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 এগোবো আর কি, আর একটা রূপরেখা তৈরি হয়েছে, আর কিছু। ঠিক আছে। তো আগের দিনের ক্লাসটা কিন্তু আর আমি এখানে আর বলবো না। আগের দিনের ক্লাসটা তোমরা ভালো করে ভিডিওটা শুনেবে। হ্যাঁ, ওখান থেকে আর পরীক্ষা সেরকম কোশ্চেন আসবে না, কিন্তু ইন্ট্রোডাকশনটা জানা দরকার। তোমাকে ভিডিওটা দিয়েছি, পিডিএফটা দিয়েছি, তুমি দেখবে। আর আমাদের বইয়ে মানে তোমরা ভলিউম 4টা কিনে নেবে। ভলিউম 4 এ কোয়ান্টাম মেকানিক্স একদম প্রথম যে চ্যাপ্টারটা, যেটা ইন্ট্রোডাকশনের চ্যাপ্টার, সেই ইন্ট্রোডাকশনের চ্যাপ্টারটা একটা লাইন বাই লাইন পড়ে নেবে। তাহলে আগের দিনের ক্লাসের সমস্যাটা তোমার মিটে যাবে। হুম, ঠিক আছে। হুহা কি উত্তর টুত্তর দাও বাবাই। হ্যাঁ, মানে কোয়ান্টাম মেকানিক্স খুব সহজ, মানে আগে যা যা পড়েছো তার তুলনায় কোয়ান্টাম মেকানিক্স অনেক সহজ। সেখানে একটুখানি ঠিক ঠিক করে ফলো করো, দেখবে একদম ক্লাসেই পড়া তৈরি হয়ে যাবে। এবার আমি ফিরে আসি। তো দেখো, আমি আগের দিন বলেছিলাম যে ওই 19 শতাব্দীর শেষের দিকে, 20 শতাব্দীর প্রথম দিকে মানুষ কতগুলো ঘটনা দেখেছে যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। এই স্টেটমেন্ট থেকে কতগুলো প্রশ্ন এসেছিল, তার মধ্যে প্রথম প্রশ্নটা ছিল কি সেই ঘটনা যে ঘটনাগুলো সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। বেশ কতগুলো ঘটনার কথা বলেছিলাম, তার মধ্যে যে ঘটনাটা একদম প্রথমেই উল্লেখ করা হয়েছিল সেটা হচ্ছে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের টোটাল আলোচনাটাই হবে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন নিয়ে। ঠিক আছে।
আচ্ছা, দেখো এই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনে প্রথম যে টার্মটা দরকার সেটা হচ্ছে ব্ল্যাক বডি। ঠিক আছে, ব্ল্যাক বডি। তা ব্ল্যাক বডি জিনিসটা কি? ব্ল্যাক বডি মানে হচ্ছে এ বডি that can absorb or emit all frequencies of electromagnetic radiation. তা ব্ল্যাক বডি হচ্ছে একটা বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট অল ফ্রিকোয়েন্সিজ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। অর্থাৎ একটা বডি যেখানে তুমি আলো দাও, যে মানে আলো মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেখানে সমস্ত রকমের ফ্রিকোয়েন্সি থাকতে পারে। সেটা একটা ব্ল্যাক বডি মানে হচ্ছে তুমি যে আলোই দাও না কেন সে সমস্ত ফ্রিকোয়েন্সি লাইটটাকে অ্যাবজর্ব করে ফেলতে পারবে। আবার ওই বডিটাকে তুমি যদি গরম করো তাহলে সে কিন্তু সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট জাস্ট ছাড়তে পারে। যেমন ধরো, ফর এক্সাম্পল, তুমি একটা লোহার রডকে যদি প্রচন্ড গরম করো, তার প্রথম যখন গরম করবে দেখবে ওটা একটা লালচে ভাব আসে। এই লালচে ভাবটা আস্তে 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 হচ্ছে তোমার ব্লুইশ ভাবের দিকে চলে যায়, তারপরে সেটা তোমার সাদা হয়ে যায়। মানে প্রথম যখন লালচে ভাবটা আসছে সে বেসিক্যালি রেড লাইট ছাড়ছে, তারপরে আস্তে 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 ব্লু লাইট ছাড়তে আরম্ভ করলো, তারপরে দেখো আস্তে আস্তে সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট ছাড়তে বলে সে আলটিমেটলি সাদা হয়ে যাচ্ছে। তাহলে যে বডিগুলো মানে কোনো একটা পার্টিকুলার বডি যে যে ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করতে পারে, তাকে হিট করলে কিন্তু সেই ফ্রিকোয়েন্সি লাইট এমিট করতে পারে। তাহলে ব্ল্যাক বডি হচ্ছে এই বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট অল ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আচ্ছা, বাস্তবে আইডিয়ালাইজ ব্ল্যাক বডি নেই যে সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করতে পারে, সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট সে এমিট করতে পারে। কিন্তু মোটামুটি ভালো ব্ল্যাক বডি হচ্ছে তোমার ধরো কার্বন ব্ল্যাক, একটা মোটামুটি ভাবে ভালো ব্ল্যাক বডি। এবারে লোকে জাস্ট ব্ল্যাক বডি একটুখানি আর্টিফিশিয়ালি বানিয়ে না, এইরকম ভাবে ধরো তুমি জাস্ট একটা কন্টেনার নিলে, যেখানে একটুখানি ফুটো রেখেছো, ঠিক আছে। এবার এই কন্টেনারটার ভেতরটা রাফ সারফেস, হ্যাঁ, এটা হচ্ছে রাফ ইনার সারফেস, আর যেটা কোটেড উইথ ধরো কার্বন ব্ল্যাক, এটা। আর বাইরেটা হচ্ছে তোমার শাইনিং আউটার সারফেস। তাহলে এরকম যদি একটা বডি হয়, এই বডিটার মধ্যে ধরো একটা লাইট তোমার ঢুকলো, হ্যাঁ, একটা পিন হোল আছে, একটা ছোট ফুটো আছে, একটা লাইট তোমার ঢুকলো। লাইটটা এবারে কি হবে? লাইটটা হচ্ছে তোমার রিফ্লেক্ট হবে। এবার প্রত্যেকটা রিফ্লেকশনে কিন্তু সে কিছুটা করে অ্যাবজর্ব করে, হ্যাঁ, এই এলো, এই এলো, এই গেল, এই গেলো। তাহলে এইরকম কি হচ্ছে, বারবার বারবার রিফ্লেক্টেড হচ্ছে। এবারে যেহেতু এই মুখটা মানে যে মুখটা দিয়ে লাইটটা ঢুকেছিল সেটা কিন্তু খুব খুব ছোট, তাতে বাইরে বেরিয়ে যাওয়ার প্রবাবিলিটি সব খুব কম। আর ভেতরে সারফেসটা কিন্তু রাফ সারফেস, তাহলে কি হচ্ছে এর ভেতরে যে রিফ্লেকশন গুলো হবে একদম জাস্ট মানে মানে হ্যাপাজার্ড একটা রিফ্লেকশন হবে। আর এবারে সেটা যদি কোটেড থাকে উইথ এ কার্বন ব্ল্যাক, তাহলে প্রত্যেকটা ধাক্কার সময় কিছুটা করে ফ্র্যাকশন অ্যাকচুয়ালি অ্যাবজর্ব হবে। তাহলে এইভাবে চলতে 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 তুমি কি দেখবে যে একসময় পুরো লাইটটাই অ্যাবজর্ব হয়ে যাবে। তার মানে এ কন্টেনার having a pinhole which has rough inner surface coated with carbon black and shining outer surface can behave as a more or less
perfect black body. A container having a pinhole which has rough inner surface coated with carbon black, shining outer surface can behave as a more or less perfect black body. মানে অ্যাবসলিউটলি পারফেক্ট না হলেও এটা দিয়ে তুমি মোটামুটিভাবে কাজ চালিয়ে দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে ব্ল্যাক বডিটা যদি তুমি গরম যদি করো না, এই বডির ভেতরটা তোমার রেডিয়েশন দিয়ে ভর্তি হয়ে যাবে, যাকে বলা হবে ব্ল্যাক বডি রেডিয়েশন। মানে ব্ল্যাক বডি রেডিয়েশন হচ্ছে তার গুণগত দিক থেকে তার নর্মাল সেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা ব্ল্যাক বডির সঙ্গে অ্যাসোসিয়েটেড বলে এটাকে বলা হয় ব্ল্যাক বডি রেডিয়েশন। তার ব্ল্যাক বডি রেডিয়েশনটা কি না, রেডিয়েশন emitted by a black body at thermal equilibrium is called black body radiation. The radiation emitted by a black body at thermal equilibrium তাকে বলা হবে ব্ল্যাক বডি। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে যখন টেম্পারেচারটা ফিক্সড হয়ে যাবে, এই বডিটাকে তুমি গরম করছো, গরম করে টেম্পারেচার তুমি ফিক্স করে দিলে তখন তুমি দেখবে একটা রেডিয়েশন সে ছাড়ছে, মানে সেটা ভিজিবল রিজিয়নের রেডিয়েশনটা ছাড়া সেটা তুমি চোখে দেখতে পাবে। যেমন আমি বললাম যে একটা মেটালিক রডকে যখন তুমি গরম করছো সেটার একটা পার্টিকুলার কালার তুমি দেখতে পাচ্ছ। কালারটা কেন দেখতে পাচ্ছ? কারণ সে লাইট বা রেডিয়েশন ছাড়ছে বলে, ঠিক আছে। তাহলে জাস্ট এটা এটা যেমন ভিজিবল রিজিয়ন বলে তুমি দেখতে পেলে, কিন্তু যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অন্য রিজিয়নে হয় তখন তুমি সেটা দেখতে পাবে না, কিন্তু সেটা মাপার অনেক রাস্তা আছে আর কি। যাই হোক, রেডিয়েশন এমিটেড বাই এ ব্ল্যাক বডি ইজ কল্ড দ্য ব্ল্যাক বডি রেডিয়েশন, ঠিক আছে। তাহলে আমি ব্ল্যাক বডি বুঝলাম, তার একটা এক্সাম্পল বললাম, আর ব্ল্যাক বডি রেডিয়েশন কাকে বলে সেটা বুঝলাম। আচ্ছা, এবারে তোমার 1859-এ বিজ্ঞানী কার্চফ তিনি প্রথম ব্ল্যাক বডি রেডিয়েশন এই টার্মটাকে বলেন। এবার তারপরে অনেক বছর ধরে, প্রায় 40 বছর ধরে ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে এবং সেই এক্সপেরিমেন্টের রেজাল্টগুলোকে ব্যাখ্যা করার চেষ্টাও হয়েছে। আলটিমেটলি 1900 সালের 14ই ডিসেম্বর বিজ্ঞানী প্ল্যাঙ্ক প্রথম ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে থিওরিটিক্যালি ঠিক করে ব্যাখ্যা করতে পারলেন। তাহলে এই যে মাঝে 30-40 বছর ধরে ব্ল্যাক বডি রেডিয়েশন সম্বন্ধে কি কি ইম্পর্টেন্ট অবজারভেশন জানা ছিল সেইগুলো একটুখানি আমাকে দেখতে হবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ফিচার্স of black body energy distribution curve, ঠিক আছে। এটা দেখতে গেছে ইম্পর্টেন্ট ফিচার্স অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ। আচ্ছা, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ রেকর্ডিংটা অন করিনি, কে বললো? করেছি তো। The important features of black body energy distribution curve, ঠিক আছে। আচ্ছা, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে বোঝার জন্য তোমাকে প্রথমে একটা টার্ম বুঝে নিতে হবে, তারপর তিনটে ইম্পর্টেন্ট ফিচার সেটা আমি বলবো। আচ্ছা, তোমাকে কতগুলো টার্ম একটুখানি ইন্ট্রোডিউস করি। ধরো রো নিউ ডি নিউ বলে একটা টার্ম আছে। রো নিউ ডি নিউ একটা টার্ম আছে। আচ্ছা, রো নিউ ডি নিউটা না, এটা হচ্ছে তোমার এনার্জি ডেনসিটি। এনার্জি ডেনসিটি মানে হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ
frequency range nu and nu plus d nu. Energy density or energy per unit volume within the frequency range nu and nu plus d nu, এইটাকে জাস্ট রো নিউ ডি নিউ এই সিম্বল দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। এটা আচ্ছা, যেমন তুমি জানো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি, তুমি কি মানে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, ওয়েভ নাম্বার, এনার্জি তারা একে অপরের সাথে রিলেটেড, ঠিক আছে? তাহলে যে জিনিসটা আমি ফ্রিকোয়েন্সির টার্মসে বলছি সেই জিনিসটা আমি চাইলে ওয়েভলেন্থ টার্মসেও বলতে পারি, রো ল্যামডা ডি ল্যামডা এইরকমভাবেও বলতে পারি। তাহলে এইটা কি হবে? এইটা হচ্ছে এনার্জি ডেনসিটি or energy per unit volume within the wavelength range lambda and lambda plus d lambda. So energy density or energy per unit volume within the wavelength range lambda and lambda plus d lambda. আচ্ছা, এবারে অনেক বইয়ে রো নিউ ভার্সেস নিউ বা রো ল্যামডা ভার্সেস ল্যামডা যেমন প্লট করা থাকে, আমাদের বই আমরা মূলত সেটাই করেছি। আবার অনেক বই দেখবে, অন্য কিছু বই আছে যেখানে এই রো নিউ ডি নিউ না করে একটা আর নিউ ডি নিউ এরকম টার্ম একটা ব্যবহার করে। আচ্ছা, আর নিউ ডি নিউটা হচ্ছে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট cross sectional area, that is এনার্জি ফ্লাক্স, মানে কোন একটা কোয়ান্টিটি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, তাকে ফ্লাক্স বলা হয়। এনার্জি ফ্লাক্স উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ nu and nu plus d nu. Energy emitted per unit time per unit cross sectional area within the frequency range nu and nu plus d nu. আর এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া একে বলা হয় এনার্জি ফ্লাক্স। তাহলে আর নিউ ডি নিউ যেমন হবে, আর ল্যামডা ডি ল্যামডা এরকম টার্মও তুমি লিখতে পারবে। তাহলে ব্যাপারটা একই রকম, শুধু ওটা ওয়েভলেন্থ রেঞ্জে আছে। এনার্জি emitted per unit time energy emitted per unit time per unit cross sectional area, that is energy flux within the wavelength range lambda and lambda plus d lambda. তাহলে তুমি রো নিউ, আর নিউ, রো ল্যামডা ডি ল্যামডা, রো ল্যামডা ডি ল্যামডা, আর এখানে আর ল্যামডা ডি ল্যামডা, এই টার্মগুলো একটুখানি বুঝে রাখবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি যে যখন ছবিটাকে আঁকবো তুমি রো নিউ ভার্সেস নিউ বা রো ল্যামডা ভার্সেস ল্যামডাও আঁকতে পারো, বা আর নিউ ভার্সেস নিউ বা আর ল্যামডা ভার্সেস ল্যামডাও আঁকতে পারো, কারণ এরা একে অপরের সঙ্গে রিলেটেড। হ্যাঁ, তারপরে এবার রিলেশনটা কি না, উই নো এই যে আর নিউ ডি নিউ এইটা, এটা হচ্ছে 1/4 সি ইন্টু রো নিউ ডি নিউ হয়। এক সেকেন্ড একটু ধরো তো। হ্যাঁ, যেটা বললাম, এই একটা রিলেশন আছে। আর নিউ ডি নিউটা হচ্ছে 1/4 সি ইন্টু রো নিউ ডি নিউ, যেখানে সিটা হচ্ছে তোমার স্পিড অফ লাইট। এটা ডিরাইভ করা যায়, আমি উইদাউট ডেরিভেশন এখন বলে দিচ্ছি। অথবা কেউ যদি
আর ল্যামডা ডি ল্যামডা করে, ওটা হচ্ছে 1/4 সি ইন্টু রো ল্যামডা ডি ল্যামডা। এইটা তো এই সম্পর্কগুলো খুব ইম্পর্টেন্ট, যে আর নিউ ডি নিউটা হচ্ছে 1/4 সি রো নিউ ডি নিউ, বা আর ল্যামডা ডি ল্যামডা হচ্ছে 1/4 সি রো ল্যামডা ডি ল্যামডা। এবার দেখো স্পিড অফ লাইট সেটা কিন্তু কনস্ট্যান্ট, এটা তোমার হয় কত 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, মানে স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম। এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হয়ে যাওয়ার জন্য তুমি যখন ছবি আঁকবে, রো নিউ ভার্সেস নিউ প্লট যেমন দেখতে হবে, আর নিউ ভার্সেস নিউ প্লট এক্স্যাক্টলি একই রকমের দেখতে হবে, শুধু এরিয়া আন্ডার দ্য কার্ভ যেটা হচ্ছে টোটাল ফ্লাক্স বা টোটাল এনার্জি ডেন্সিটি রিপ্রেজেন্ট করবে সেটা পাল্টায়, কিন্তু কার্ভের নেচারটা একই রকমের থাকবে। তুমি ধরো সাইন এক্স আর 5 ইন্টু সাইন এক্স, এই জন্য ছবির নেচার একই হবে, শুধু যেখানে সাইন এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু 1 ছিল, এখন সেটা 5 হয়ে যাবে, এই টাইপের কিছু চেঞ্জ হবে। তাহলে কার্ভের নেচারটা কিন্তু তাতে পাল্টাবে না। ওই জন্য আমি যখন ছবিগুলোকে আঁকবো তখন রো নিউ ভার্সেস নিউ বা রো ল্যামডা ভার্সেস ল্যামডা এইরকম ভাবে ছবিটা আঁকবো। অন্যান্য বইয়ে ওটা আর নিউ ভার্সেস নিউ বা আর ল্যামডা ভার্সেস ল্যামডা ছবি আঁকে, সেই ছবির নেচার কিন্তু একই তুমি পাবে, এবং এরা এই একে অপরের সাথে এইরকম ভাবে রিলেটেড থাকে। আচ্ছা, এবার ব্ল্যাক বডি রেডিয়েশনের তোমার 3টে ইম্পর্টেন্ট ফিচার্স আছে। ধরো ফিচার 1, কি হচ্ছে, তুমি প্রথমে ছবিটাকে এঁকে নাও। ধরো আমি যদি টেম্পারেচারটাকে ফিক্স রেখে দিই, ওর এদিকে রো নিউকে নিউ রেসপেক্টে প্লট করি, ছবিটা দেখতে হয় এরকম যে প্রথমে নিউ বাড়ার সাথে সাথে রো নিউটা এরকমভাবে বাড়ে, বেড়ে একটা ম্যাক্সিমামে পৌঁছানোর পরে তারপরে সেটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়ালি ডিকে করে। এইটা ছবির নেচার এরকম দেখতে হচ্ছে। আর এবারে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে রো নিউ প্রথমে বাড়ছে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর সেটা কমে যাচ্ছে, আর একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে তোমার নিউটা ম্যাক্সিমাম, সেটাকে নাম দিচ্ছি নিউ ম্যাক্স। এটা হচ্ছে তোমার নিউ ম্যাক্স, এটা তোমার নিউটা প্লট হচ্ছে। আচ্ছা, এবার এই একই জিনিস যদি তুমি ফ্রিকোয়েন্সি টার্মসে না করে ওয়েভলেন্থের টার্মসে করো, অর্থাৎ তুমি এইদিকে রো ল্যামডা প্লট করছো, এদিকে ল্যামডা প্লট করছো, থিটা ফিক্স, তাহলে এদিকে ফ্রিকোয়েন্সি যখন বাড়ছে, ফ্রিকোয়েন্সি যখন 0 তখন ওয়েভলেন্থ ইনফিনিটি, ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে অর্থাৎ ওয়েভলেন্থ কমার সাথে সাথে কি হচ্ছে না, তোমার এনার্জি ডেন্সিটিটা বাড়ছে, বেড়ে একটা ম্যাক্সিমামে পৌঁছে তারপর সেটা এটা যেমন আস্তে 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 0-র দিকে যাচ্ছে, এটা তোমার 0-র দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং একটা পার্টিকুলার ওয়েভলেন্থ, কি রে বাবা, একটা পার্টিকুলার ওয়েভলেন্থ, যে ওয়েভলেন্থে এনার্জি ডেন্সিটিটা ম্যাক্সিমাম, তাকে নাম দিচ্ছি আমি ল্যামডা ম্যাক্স। তা দেখো, তাহলে এই ছবি দুটো আঁকা হয়েছে, এই ছবি দুটোকে যদি আমি কথায় বলি কি দাঁড়াচ্ছে না, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার with increase in frequency energy density at a particular frequency rho nu increases, it reaches to a maximum value, then decreases. The frequency at which rho nu is maximum is called
নিউ ম্যাক্স। তাহলে কি হলো দেখো, যে এই যে প্রথম ছবিটাকে ভাষায় বলছে দেখো, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার হয়ে গেল কেন, at constant temperature with increasing frequency energy density at a particular frequency, যেটাকে আমি নিউ বলছি, increases, it reaches to a maximum value and decreases। দেখো যে প্রথমে বাড়লো, একটা ম্যাক্সিমামে পৌঁছালো, তারপর ডিক্রিজ করলো। ফ্রিকোয়েন্সি অ্যাট হুইচ রো নিউ ম্যাক্সিমাম ইজ কল্ড নিউ ম্যাক্স। এইটা আচ্ছা, এটাকে অল্টারনেটিভলি তুমি এইভাবে বলতে পারো ওয়েভলেন্থের টার্মসে, যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার উইথ, আগেরটা যেমন ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি ছিল, এখন ডিক্রিজ ইন ওয়েভলেন্থ লিখবো। উইথ ডিক্রিজ ইন ওয়েভলেন্থ এনার্জি ডেন্সিটি at a particular wavelength rho lambda first increases, it reaches a maximum value, then decreases। এটা এবার the wavelength at which rho lambda is maximum is called lambda। তাহলে একটা ফিচারই হলো, মানে দু জায়গায় লিখেছে বলে দুটো আলাদা ফিচার হলো রেখেছে, একটা ফিচারই হলো, একটাকে ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি লিখলাম, একটাকে ইন টার্মস অফ ওয়েভলেন্থ লিখলাম। তাহলে এই যে ছবিটাকে বলা হয়েছে, সেই ছবিটাকে বুঝলে তাহলে সেখান থেকে তুমি তার করসপন্ডিং এটাকে দেখে ফেলতে পারো, মানে বুঝে নিতে পারছো। যে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে রোনিউটা তুমি বাড়বে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর সেটা এক্সপোনেন্সিয়ালি ডিকে করবে। ঠিক একই রকমভাবে ওয়েভলেন্থ কমার সাথে সাথে এনার্জি ডেন্সিটিটা বাড়বে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর সেটা ডিকে করবে। এবারে যে ফ্রিকোয়েন্সিতে বা যে ওয়েভলেন্থে এনার্জি ডেন্সিটিগুলো ম্যাক্সিমাম, তাকে যথাক্রমে নিউ ম্যাক্স বা ল্যাম্ডা ম্যাক্স বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে ছবিটা থেকে এটা পরিষ্কার হলো। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার নেক্সট দেখো, তোমার এইটা তো একটা পার্টিকুলার টেম্পারেচার, এবার টেম্পারেচার বাড়ালে কি হবে? আচ্ছা, সেটার জন্য আমি প্রথমে এই ছবিটাকে আমি পরের বার এঁকে নিই। ধরো আমি দু ডিফারেন্ট টেম্পারেচারে যদি ওই ছবিটাকে আঁকতাম, তাহলে কেমন হতো? তাহলে এদিকে রো নিউটাকে প্লট করছো ভার্সেস নিউ, ধরে না এটা T1 টেম্পারেচারে, এবারে যখন T2 টেম্পারেচারে করছো, এটা হচ্ছে T2 টেম্পারেচারে, যেখানে T2টা গ্রেটার দ্যান T1 এবং ম্যাক্সিমামের পজিশনটা দেখো, এইটা যদি প্রথমে নিউ ম্যাক্স থাকে, এখন টেম্পারেচার চেঞ্জ করার জন্য নিউ ম্যাক্স টাইমটা হচ্ছে, দেখো ম্যাক্সিমাটা কিন্তু কি হয়েছে না, বাঁ দিক থেকে ডান দিকে তোমার সরে গেছে। এটা আচ্ছা, এই এই একই ছবি যদি ওয়েভলেন্থে টার্মসে করি, তখন ছবিটা কেমন দেখতে? এটি ল্যাম্ডা, দেখো রো ল্যাম্ব প্লট করছি,
এটা ধরো T1 টেম্পারেচারে, আচ্ছা এবার T1 টেম্পারেচারে, আর আরেকটা টেম্পারেচার তুমি করো, তাহলে ছবির নেচারটা হচ্ছে এরকম দেখতে হলো ছবিটা। এটা আটকে যাবে না। এই হয়, এবং এক্ষেত্রে ল্যামডা ম্যাক্সটা দেখো সে শর্ট আর ওয়েভলেন্থে সে কিন্তু শিফট করছে। এটা কিন্তু ল্যামডা ম্যাক্স হয় টেম্পারেচার যখন তুমি বাড়িয়ে দিলে, তখন ল্যামডা ম্যাক্সটা শর্ট আর ওয়েভলেন্থে শিফট করছে। এটা T2, মানে এখানে ফ্রিকোয়েন্সিটা হায়ার ফ্রিকোয়েন্সির দিকে মুভ করছে, আর ওয়েভলেন্থটা কিন্তু শর্ট আর ওয়েভলেন্থের দিকে মুভ করছে। ঠিক আছে, দেখো তাহলে এই যে ছবিগুলো তুমি আঁকলে, সেই ছবিগুলোকে যদি তুমি ডেসক্রাইব করো ভাষায়, কি হবে না, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার increase in temperature, nature of the distribution curve remains the same. With increase in temperature, nature of the distribution curve remains the same, but the area under the curve that represents total energy density মানে তোমার এরিয়া আন্ডার দ্য কি হবে, এরিয়া আন্ডার দ্য কার্ভ তুমি যদি ইন্টিগ্রেশন করে দেখো, তাহলে রো নিউ ডি নিউ তাকে ইন্টিগ্রেট করে ফেলতে হবে 0 থেকে ইনফিনিটি। তার মানে আমার এই যে এই কার্ভের আন্ডারে পুরো এরিয়াটা মানে হচ্ছে সমস্ত ফ্রিকোয়েন্সি মিলে টোটাল যে এনার্জি ডেন্সিটি হবে। মানে তুমি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এনার্জি ডেন্সিটি হচ্ছে, তার ভ্যালুটা রো নিউ। এবার আমি যদি এই পুরোটাকে ইন্টিগ্রেট করে দিই, অর্থাৎ ইন্টিগ্রাল রো নিউ ডি নিউ 0 থেকে ইনফিনিটি করে নিই, তাহলে পুরো এরিয়াটা পেয়ে যাবো। সেটা আমি বলছি যে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেন্স দ্য সেম, অর্থাৎ প্রথমে বাড়বে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর সেটা কমবে। বা দ্য এরিয়া অফ দ্য কার্ভ দ্যাট রিপ্রেজেন্ট টোটাল এনার্জি ডেন্সিটি কি করছে, সেটা ইনক্রিজ করছে, ইনক্রিজেস। তার সাথে সাথে কি হচ্ছে না, নিউ ম্যাক্স shifts towards higher frequency and lambda max shifts towards shorter wavelength. দেখো এই যে তোমার নিউ ম্যাক্সটা হায়ার ফ্রিকোয়েন্সির দিকে এবং ল্যামডা ম্যাক্সটা শর্টার ওয়েভলেন্থের দিকে ফিক্সড করছে, এবং এমন করে যাতে করে তোমার টি এর সঙ্গে যদি ল্যামডা ম্যাক্স তুমি গুণ করে দাও, টি ল্যামডা ম্যাক্স, এইটা কিন্তু মানে সেখানে এখানে তুমি লিখে দিতে পারো মানে ওয়েভলেন্থ, মানে এইটা এর সাথে এটা কানেক্টেড আর যে টি ইন্টু ল্যামডা ম্যাক্স, এইটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হয়। মানে ব্যাপারটা কি হচ্ছে, টেম্পারেচার বাড়াচ্ছ, ওয়েভলেন্থ কমছে, এমন করে কাছে টি ইন্টু ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। বা অর তুমি এটাকে বলতে পারো টি ল্যামডা ম্যাক্স, এই যে কনস্ট্যান্টের ভ্যালুটা এক্সপেরিমেন্টে বের করা যায়, সেটা হচ্ছে 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন হয় এইটা। আর এক্সপেরিমেন্টালি তোমার টি ইন্টু ল্যামডা ম্যাক্সের ভ্যালুটাকে না ক্যালকুলেট করা যায়, মানে মানে মেজার করা হয়েছে আর কি, মেজার করে এটা দেখা গেছে। এরপরে আমি প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ল থেকে এটাকে ডিরাইভ করেও দেখবো। হ্যাঁ, টি ল্যামডা ম্যাক্স একটা কনস্ট্যান্ট, সেই ভ্যালুটা হচ্ছে 2.89 × 10⁻³ মিটার কেলভিন। এই যে লটাকে, এটাকে বলা হয় ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। তাহলে কি হলো, তাহলে সেকেন্ড ফিচার যেটা বলছে যে
যে তুমি যদি টেম্পারেচার বাড়াও, নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেইনস দ্য সেম, বাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ দ্যাট রিপ্রেজেন্ট দ্য টোটাল এনার্জি ডেনসিটি সেটা ইনক্রিজ করছে। নিউ ম্যাক্সটা হায়ার ফ্রিকোয়েন্সিতে এবং ল্যামডা ম্যাক্সটা শর্টার ওয়েভলেন্থে শিফট করছে, এমন করে যাতে করে টি ল্যামডা ম্যাক্সের গুণফল হচ্ছে একটা কনস্ট্যান্ট হবে এবং সেটা হচ্ছে 2.89 × 10⁻³ মিটার কেলভিন, যাকে বলা হচ্ছে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। তাই এটা হলো সেকেন্ড ফিচার। আর থার্ড ফিচারটা কি? দেখো, এই যে ডিস্ট্রিবিউশন কার্ভগুলো যখন আমি আঁকছি, তখন কোন মেটেরিয়ালের তৈরি ব্ল্যাক বডি এটা নিয়ে কোনো কথাবার্তা বলা হচ্ছে না। তার মানে এই ব্ল্যাক বডি মানে মানে যখন একটা পারফেক্ট ব্ল্যাক বডি, তখন কিন্তু এই ব্ল্যাক বডি ডিস্ট্রিবিউশন কার্ভটা সেটা কিন্তু ইউনিভার্সাল। তার মানে এটা হচ্ছে ব্ল্যাক বডি এনার্জি distribution curve is universal. Black body energy distribution curve is universal. That is, it is independent of the nature of material by which the black body is made of. The black body energy distribution curve is universal. That is, it is independent of the nature of material by which the black body is made of. মানে ব্ল্যাক বডিটা কোন মেটেরিয়াল দিয়ে তৈরি তার উপরে কিন্তু ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা নির্ভর করছে না। ঠিক আছে? তাহলে এই তিনটে হচ্ছে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন যে কার্ভ, তার তিনটে ইম্পর্টেন্ট ফিচার। দেখো, এগুলো বুঝতে পারলে ফিচারগুলো? আচ্ছা, এবারে তোমার এই যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভের যে ফিচারগুলোকে পেয়েছি, সেই ফিচারগুলোতে তিনটে পয়েন্টের সামারাইজ করেছি। আর এবারে নিশ্চয়ই এর আগে অনেক এক্সপেরিমেন্ট হয়েছিল। সেই এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের রেজাল্টগুলো থেকে তুমি এই সামারাইজেশনটা পাচ্ছ আর কি। আর সেই কি কি এক্সপেরিমেন্ট হয়েছিল সেটা যদি তুমি দেখো, তাহলে তোমার মানে প্রথম হচ্ছে 1859 একটা, আমি একটুখানি অন্য কালি ইউজ করি। 1859 বিজ্ঞানী কারশফ, তিনি প্রথম coined a term black body radiation. এই ব্ল্যাক বডি রেডিয়েশন এই টার্মটা প্রথম উল্লেখ করেন 1859 বিজ্ঞানী কারশফ। আর তারপরে 1879 বিজ্ঞানী স্টিফান কি দেখলেন? আর বিজ্ঞানী স্টিফান যেটা দেখলেন সেটা হচ্ছে এই যে সেকেন্ড ফিচারে বলা হচ্ছে না, টেম্পারেচার বাড়ালে টোটাল এনার্জি ডেনসিটিটা বাড়ছে। এক্সপেরিমেন্টালি দেখলেন যে তোমার টোটাল এনার্জি ফ্লাক্স এইটা is directly proportional to T⁴, where T is in Kelvin। আর টেম্পারেচার যদি কেলভিনে হয়, তাহলে টোটাল এনার্জি ফ্লাক্সটা হচ্ছে তোমার T⁴ এর সঙ্গে প্রপোর্শনাল। আচ্ছা, টোটাল এনার্জি ফ্লাক্স মানে হচ্ছে তোমার এই যে ধরো আর নিউ লিখেছিল না, এটা তাকে যদি আমি ইন্টিগ্রেট করে দিই 0 থেকে ইনফিনিটি, তাহলে যেটা পাওয়া যায় সেটা শুধুমাত্র টি এর ফাংশন হয়। তাকে আমি এমটি বলছি। এইটা হচ্ছে টোটাল এনার্জি ফ্লাক্স। টোটাল এনার্জি ফ্লাক্স এমটি কি বলা হচ্ছে এখানে, যে এমটিটা সেটা T⁴ এর সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ এমটিটাকে তুমি লিখতে পারো সিগমা T⁴ এইরকম তুমি লিখতে পারো। মানে যেটা সিগমাটা হচ্ছে প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট, যাকে বলা হচ্ছে স্টিফেন্স কনস্ট্যান্ট।
সিগমাটা হচ্ছে তোমার স্টিফান কনস্ট্যান্ট। স্টিফান অনেক এক্সপেরিমেন্ট করেছেন, করে তুমি দেখছেন যে টোটাল এনার্জি ফ্লাক্স যেটা, সেটা টি এর ফোর্থ পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল। একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এখানে যে স্টিফানস কনস্ট্যান্ট, স্টিফানস কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে তোমার 5.67 ইন্টু 10⁻⁻8। আচ্ছা, এবারে সিগমার ইউনিটটা হচ্ছে তোমার এই এম ডিভাইডেড বাই T⁴ তার ইউনিট। এমটা হচ্ছে টোটাল এনার্জি ফ্লাক্স, মানে কি এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। এটা হলো টোটাল এনার্জি ফ্লাক্সটা, তাকে তোমাকে ভাগ করতে হচ্ছে টেম্পারেচার T⁴ দিয়ে, অর্থাৎ K⁻⁻4। ঠিক আছে, T⁻⁻4 জাস্ট K⁻⁻4। এটা সিগমার ভ্যালু 5.67 জুল সেকেন্ড ইনভার্স মিটার⁻², কেলভিন ⁻4। তাহলে এই যে লটা, এই লটাকে বলে স্টিফান ল। দিস ইজ দ্য স্টিফান ল। স্টিফানস ল এটা। আর দেখেছেন এম্পিরিক্যাল ল, মানে কোনো ডেরিভেশন ছিল না। মানে এক্সপেরিমেন্ট যে রেজাল্টগুলোকে পাওয়া হয়েছে, এক্সপেরিমেন্ট রেজাল্টগুলোকে সামারাইজ করে দেওয়া হয়েছে স্টিফান লয়ের থ্রু। আচ্ছা, তারপরে তোমার 1884-এ, মানে 1879, তারপর হচ্ছে 1884-এ বিজ্ঞানী বোলজম্যান derived the Stephen's law from thermodynamic considerations of লাইট। এই লাইটের যে থার্মোডাইনামিক কনসিডারেশনস করে তিনি জাস্ট এই স্টিফান লটাকে ডিরাইভ করলেন। তাহলে হেন্স দিস ল often called the Stefan-Boltzmann law। স্টিফান-বোলজম্যান ল, তার মানে স্টিফান সে বেসিক্যালি লটাকে এম্পেরিক্যালি দিয়েছেন, মানে এক্সপেরিমেন্টাল লটাকে দিয়ে, মানে এক্সপেরিমেন্ট করে অনেক রেজাল্ট দেখে, রেজাল্টগুলোকে তিনি জাস্ট দেখেছেন যে টোটাল এনার্জি ফ্লাক্সটা সে বেসিক্যালি টেম্পারেচারের সঙ্গে এইরকমভাবে রিলেটেড, এবং এই লটা এখানে বোলজম্যান তিনি ডিরাইভ করলেন, তাকে স্টিফান-বোলজম্যান ল। তাহলে দেখো এই লটা, এইখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এই যে টেম্পারেচার বাড়া থেকে টোটাল এনার্জি ডেন্সিটিটা বাড়ছে, কেমন করে বাড়ছে না, যদি তুমি এমন হয় যে ধরো T2 এবং T1 তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকে, হ্যাঁ, তাহলে এই টোটাল এনার্জি ডেন্সিটিটা, তার যে রেশিওটা, সেটা হচ্ছে T2/T1⁴ এর সঙ্গে বেসিক্যালি প্রপোর্শনাল হয়ে যায়। তার মানে ওই টেম্পারেচার তুমি ডাবল করে দাও, তাহলে কিন্তু এনার্জি ফ্লাক্সটা সেটা কিন্তু 2⁴16 টাইমস হয়ে যাবে। ঠিক আছে। আর এখানে একটা জিনিস বলি, যে এখানে আগেই বলে নেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে যে এই যে দুটো ছবি এসেছে না, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন বা এনার্জি ডিস্ট্রিবিউশনে কি হতো, দুটো ছবি কাট করে গেছে, কিন্তু এখানে কাট করবে না। দুটো আইসোথাম তো কখনো ইন্টারসেক্ট করে না, দুটো আইসোথাম ইন্টারসেক্ট করে না বলে এই ছবিগুলো কিন্তু কাট করবে না, এটা মাথায় রাখবে তুমি। ঠিক আছে, চলো। আচ্ছা, তারপরে চলে এলো 1893-তে ভিন একটা ডিস্ট্রিবিউশন ল দিলেন, একটা ডিস্ট্রিবিউশন ল দিলেন, মানে দিস ইজ এ ফিটিং ফর্মুলা। ফিটিং ফর্মুলা মানে কি, মানে আমি এক্সপেরিমেন্টাল ব্যাকওয়ার্ড এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা আমার কাছে জানা আছে, যে এক্সপেরিমেন্টাল কার্ভটা কেমন দেখতে।
আর এবারে কথা হচ্ছে যে যে ওই যে কার্ভটা নিশ্চয়ই করে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন দিয়ে ফিট করা যাবে। মানে তুমি রো নিউ ভার্স নিউ প্লটটা যখন করেছো তুমি পরিষ্কার বুঝতে পারছো যে ছবির যে কার্ভের নেচারটা সেটাকে নিশ্চয়ই রো নিউটা নিউর কোন একটা স্পেশাল টাইপ অফ ফাংশন হয়ে বা রো ল্যামডা ভার্সেস ল্যামডা যে প্লটটা তুমি এঁকেছো সেখানে রো ল্যামডাটা ল্যামডার একটা স্পেশাল কাইন্ড অফ ফাংশন হলে ওই ছবিটা রিজেনারেট করা যাবে। তাহলে তিনি তাই করলেন যে তিনি একটা ফিটিং ফর্মুলা দিলেন। হ্যাঁ, ফিটিং ফর্মুলাটা কেমন? তিনি যেটা বললেন যে এটা কিন্তু কোনো ডেরিভেশন নেই। তিনি বললেন রো ল্যামডা ডি ল্যামডাটা এইরকম ভাবে একটা সম্পর্ক দিয়ে রিলেটেড এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 e to the power minus b by e to the power minus b by lambda t d lambda মানে a by lambda to the power 5 into e to the power minus b by lambda t into d lambda। এটা তাহলে এই রকম ভাবে এরকম একটা সম্পর্ক দিয়ে জিনিসটা হচ্ছে রিলেটেড আর কি। হ্যাঁ, তাহলে রো ল্যামডা ডি নট a by lambda to the 5 এইটাকে বলা হচ্ছে ভিন্স ডিস্ট্রিবিউশন ল বা ভিন্স ডিস্ট্রিবিউশন ল বা ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলা। এবং যদি সত্যি সত্যি তুমি এখানে বিভিন্ন লিমিটে রো ল্যামডা ভার্সেস ল্যামডা ছবিটাকে আঁকো, দেখো না প্রথমেই বলছে যে ল্যামডা যদি খুব বড় হয়ে যেত, ল্যামডা খুব বড় হয়ে গেলে ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি, হ্যাঁ এটা ই টু দি পাওয়ার জিরোর মতো দেখতে হয়ে যেত, এটা 1 হতো। তার মানে প্রথমটা হচ্ছে রো ল্যামডাটা 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এর মতো। 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এর মতো হলে ল্যামডা কত কমবে, রো ল্যামডাটা তত বাড়বে। এবার একটা সময় পর হবে যখন এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করবে, মানে ল্যামডা কিন্তু খুব ছোট হয়ে যায়, তখন এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করবে, তখন জিনিসটা কি হবে, এই ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা এইটা যদি তোমার ডমিনেট করে তখন এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5টাকে তুমি বাদ দাও, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা তুমি খেয়াল করে দেখো ল্যামডা যদি তোমার জিরোর দিকে চলে যায় তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ওটা তোমার জিরোর দিকে যাবে। তার মানে এটা একটা ম্যাক্সিমামে গিয়ে নিশ্চয়ই এটা তোমার কমতে হবে। হ্যাঁ, কার্ভের নেচারটা সত্যি এরকম হবে যখন টেম্পারেচারটা তুমি ফিক্সড রেখেছো, যেটা এক্সপেরিমেন্টালি যে ছবিটা দেখতে হয়েছিল সেরকম। আর এবারে দেখো এইখানে তো ওটা একটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ যে ম্যাক্সিমাটা হচ্ছে ল্যামডা ম্যাক্স। আচ্ছা এবারে আমার যেটা এখন একটা এক্সপ্রেশন পাওয়া গেছে, এখন নিশ্চয়ই আমার ইচ্ছা করবে যে এই ল্যামডা ম্যাক্সের ভ্যালুটা আমি বের করি। তো দেখো তুমি যদি বের করতে চাও টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা ম্যাক্স তোমাকে কি করতে হবে, ডেল রো ল্যামডা বাই ডেল ল্যামডা এইটা করে তোমাকে জিরো করতে হবে। অর্থাৎ রো ল্যামডাটা আসলে মানে এনার্জি ডেনসিটিটা ল্যামডা ছাড়াও তো টেম্পারেচারের ফাংশন, আমি যখন ডেরিভেটিভটা করবো ল্যামডার সাথে পার্সিয়াল ডেরিভেটিভ করবো, এটাকে জিরো করতে হবে। মানে এটা একটা ম্যাক্সিমাম দিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, তো ম্যাক্সিমাম পয়েন্টটা বের করতে গেলে তার ফার্স্ট ডেরিভেটিভটা তোমাকে জিরো করতে হবে। তার মানে ডেল ল্যামডা এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0। আচ্ছা এবারে এটাকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে কত, -5 বাই lambda to the power 6 e to the power minus b by lambda t, আচ্ছা প্লাস 1 বাই lambda to the power 5 যেমন আছে আমি রেখে দিই, এই পার্টটা ডেরিভেটিভ করি e to the power minus b by lambda t হলো, আর এই পার্ট ডেরিভেটিভ করলে b by lambda স্কয়ার t হলো, এইটা দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0। এটা তাহলে এটাকে ডেরিভেট করে ফেললে, তাহলে এবার তুমি কাজ করো 1 বাই lambda to the power 6 1 বাই lambda to the power 6 e to the power minus b বাই ল্যামডাটিকে কমন নিয়ে নিলে প্রথম পার্ট থেকে -5 পড়ে থাকছে, প্লাস এখানে -5 পড়ে থাকছে, আর এখান থেকে দেখো b বাই ল্যামডাটিটা তোমার পড়ে থাকছে, প্লাস b বাই ল্যামডাটি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো আইদার 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 ইকুয়াল 0, অর্থাৎ ল্যামডা টেন্ডস টু ইনফিনিটি, অর e টু দি পাওয়ার মাইনাস b বাই ল্যামডা ইকুয়াল টু 0। এটা কখন হবে, যখন ল্যামডাটা ইকুয়াল টু 0 or -5 প্লাস b বাই ল্যামডা টি ইকুয়াল টু তোমার 0 হবে। আচ্ছা ছবি তোমায় বলে দিচ্ছে এই যে ল্যামডা ইকুয়াল টু ইনফিনিটি, ল্যামডা ইকুয়াল টু 0, দে ডু নট করেসপন্ড
ম্যাক্সিমা, মানে পরিষ্কার বোঝা গেছে এরা কিন্তু ম্যাক্সিমা রিপ্রেজেন্ট করছে না। কারণ দেখো না, তুমি ছবিটাই তোমায় বলে দিচ্ছে যে যখন ল্যামডাটা ইনফিনিটি তখন এনার্জি ডেন্সিটি জিরো হচ্ছে, যখন ল্যামডা জিরো তখন এনার্জি ডেন্সিটি জিরো হচ্ছে, এটা কোনোভাবেই ম্যাক্সিমা রিপ্রেজেন্ট করছে না। তাহলে এইখান থেকে তুমি ম্যাক্সিমাটা পাবে। তাহলে এই যে ল্যামডাটা ল্যামডা ম্যাক্স হয়, ল্যামডা ম্যাক্সটা কত হলো না 1/5 বি, নিচে একটা টি থাকছে, মানে তুমি জাস্ট বি বাই মানে 5টাকে ডান দিকে নিয়ে চলে গেলে এবার ল্যামডাটা যখন বের করবে তাহলে 1/5 হয়ে গেল, হ্যাঁ বি বা অন্যভাবে বলতে গেলে টি ইন্টু ল্যামডা ম্যাক্স, এই যদি গুণফলটা তুমি যদি দেখো এটা হচ্ছে 1/5 ইন্টু বি হচ্ছে এটা, এটা অ্যাকচুয়ালি তোমার একটা কনস্ট্যান্ট। দেখো টি ল্যামডা ম্যাক্সটা তোমার একটা কনস্ট্যান্ট হয়ে গেল। এটা দিস ইজ দ্য ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। তাহলে আগেটা ছিল ভিন ডিস্ট্রিবিউশন ল, যেখানে তোমার এ আর বি হচ্ছে দুটো কনস্ট্যান্ট, এ এন্ড বি আর টু কনস্ট্যান্ট, তাহলে এটা ভিন্স ডিস্ট্রিবিউশন ল। ঠিক আছে, এবার সেই ভিন্স ডিস্ট্রিবিউশন ল থেকে তুমি কিন্তু ভিন ডিসপ্লেসমেন্ট লটাকে নিয়ে চলে আসতে পারলে। দেখো যেটা আমি আগে বলেছিলাম যে টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হয়, টি ল্যামডা ম্যাক্সটা তোমার অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হয়েছে। ঠিক আছে, বোঝালো কেমন করে ভিন্স ডিস্ট্রিবিউশন লটাকে বললাম এবং সেখান থেকে ভিন্স ডিসপ্লেসমেন্ট লটা কেমন করে চলে এলো। ঠিক আছে, ঠিক আছে তো। হ্যালো, স্যার আগের স্লাইডে একবার যান। বলো। ঠিক আছে, হ্যাঁ স্যার হয়েছে। মানে পরিষ্কার বুঝতে পারছো তো বাবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে তোমার পস্তুলেট এই ফিচার টুতেই ছিল যে টেম্পারেচার বাড়ালে যেমন এনার্জি ডেন্সিটি বাড়ছে, আর দ্য সেম ল্যামডা ম্যাক্সটা শর্টার ওয়েভলেন্থে শিফট করছে, এমন করে এত করে টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হয়। সেটা দেখো ভিন্স ডিস্ট্রিবিউশন ল থেকে আমরা দেখাতে পারলাম কেমন করে টি ল্যামডা ম্যাক্সটা একটু কনস্ট্যান্ট হচ্ছে। আচ্ছা, এবারে নেক্সট যেটা এলো সেটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন। ব্ল্যাক বডি এনআইকে ডিস্ট্রিবিউশনে যে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো পাওয়া গেছে, সেই ইম্পর্টেন্ট ফিচার্সগুলোকে আমি থিওরিটিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করছি। আর প্রথম যে অ্যাটেম্পটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে র্যালে এবং জিন্স। র্যালে এবং জিন্স, আচ্ছা এদের অ্যাপ্রোচটা কি? আচ্ছা, র্যালে এবং জিন্স যেটা করলেন আচ্ছা আচ্ছা, র্যালে এবং জিন্স যেটা বললেন যে একটা ব্ল্যাক বডি তো একটা মেটাল দিয়ে তৈরি, তো মেটাল মানে বেসিক্যালি সলিড, একটা সলিড ব্ল্যাক বডি। এই সলিড ব্ল্যাক বডিতে যে অ্যাটমগুলো আছে সেই অ্যাটমগুলো তাদের কোনো ট্রান্সলেশনাল মোশন নেই, তাদের কোনো রোটেশনাল মোশন নেই, তারা কেবলমাত্র তার ইকুইলিব্রিয়াম পজিশন রেসপেক্টে ভাইব্রেট করতে পারে। তার মানে একটা ব্ল্যাক বডি যখন তার এনার্জিটাকে দেবে, আমাদের ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে সেই এনার্জিটাকে ক্যালকুলেট করতে চাই, তাহলে সেখানে কোনো ট্রান্সলেশনাল বা রোটেশনাল ডিগ্রিজ অফ কন্ট্রিবিউট করবে না, কারণ একটা সলিডের ক্ষেত্রে কোনো ট্রান্সলেশন বা রোটেশন কিছু হচ্ছে না, যেটা হচ্ছে পুরোটাই ভাইব্রেশন। সেই জন্যে তারা প্রথমে যেটা ধরে নিলেন সেটা হচ্ছে, মানে প্রথমেই র্যাল এবং জিং যেটা ভাবলেন সেটা হচ্ছে যে এ ব্ল্যাক বডি ক্যান বি assumed to be a
collection of vibrational modes or harmonic oscillators. হ্যাঁ, তিনি ধরে নিলেন যে ব্ল্যাক বডি ক্যান বি অ্যাজিউম টু বি এ কালেকশন অফ ভাইব্রেশনাল মোডস অর হারমোনিক অসিলেটর। মানে তিনি ধরে নিচ্ছেন যে ওই যে অ্যাটমগুলো তার ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ভাইব্রেট করছে, এবার এই অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশনটা এতটাই কম বা ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন এতটাই কম যে অ্যাজ যেন সিম্পল হারমোনিক। এটা এটা প্রথমে ধরে নিলেন আর কি, ব্ল্যাক বডি ক্যান বি অ্যাজিউম টু বি এ কালেকশন অফ ভাইব্রেশনাল মোডস অর হারমোনিক অসিলেটর। আচ্ছা, দিস অসিলেটরস আর, তিনি অ্যাজিউম করছেন যেটা ক্লাসিক্যাল অসিলেটরস that obey classical equipartition principle. These oscillators are classical oscillators that obey classical equipartition principle. তাহলে ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল যদি ফলো করে তাহলে অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোড কত হবে? অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোড এটা হয়ে যাচ্ছে কেটি করে। কে হচ্ছে তোমার বোলম্যান কনস্ট্যান্ট এটা। তাহলে তিনি তার মানে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে র্যালে ধরে নিচ্ছেন ব্ল্যাক বডি সেটা কালেকশন অফ ক্লাসিক্যাল অসিলেটর যাদের অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর হচ্ছে তোমার কেটি করে। আচ্ছা, এবারে তিনি যখন একটু আগের পৃষ্ঠায় যাবে, হ্যাঁ আগের স্লাইডটা হ্যাঁ স্যার হয়ে গেছে। এবারে যখন আমাকে বের করতে হবে এনার্জি পার ইউনিট ভলিউম within the frequency range nu and nu plus d nu, এটা যখন বের করতে হবে সেটা কি হবে তাহলে? তাহলে আমি যদি এইটাকে বের করি যে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস within the frequency range nu and nu plus d nu, এইটা তাকে গুণ করতে হবে অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোডস সেটা দিই। তাহলে আমি দেখো বললাম কি একটা ব্ল্যাক বডি ইজ নাথিং বাট এ কালেকশন অফ অসিলেটর বা ব্ল্যাক বডি ইজ নাথিং বাট এ কালেকশন অফ ভাইব্রেশনাল মোডস। তাহলে আমি যদি পার ইউনিট ভলিউমে করে একটা ব্ল্যাক বডির কতগুলো ভাইব্রেশনাল মোডস আছে সেটাকে আমি ক্যালকুলেট করতে পারি, তাকে যদি আমি পার ভাইব্রেশনাল মোড অ্যাভারেজ এনার্জি দিয়ে গুণ করে দিতে পারি তাহলে তুমি পেয়ে যাবে এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। আচ্ছা, এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ সেটাকে কিভাবে লেখে? রো নিউ ডি নিউ এরকম ভাবে লেখে। আর নাম্বার অফ ভাইব্রেশনাল মোড উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ সেটাকে আমি জাস্ট নাম দিচ্ছি ধরো এন নিউ ডি নিউ এরকম ভাবে বলছে। আর অ্যাভারেজ এনার্জিটাকে ধরো আমি এইরকম ভাবে লিখলাম। এটা কি হবে? আচ্ছা, এবারে এই যে এন নিউ ডি নিউটা এটাকে বের করা যায়, তার ভ্যালুটা বেরোয় হচ্ছে 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউ ইন্টু ডি নিউ, এইটা বেরোয়। এটাকে ডিরাইভ করা যায় এন নিউ ডি নিউ এক্সপ্রেশনটাকে। আর অ্যাভারেজ এনার্জিটা কত হলো না বেসিক্যালি কেটি, যেখানে আমি লিখেছি অ্যাভারেজ এনার্জি অসিলেটর সেটা হচ্ছে কেটি, এইটা সেটা হয়ে গেল রো নিউ ডি নিউ, তার মানে রো নিউ ডি নিউ, তার মানে অর এই রো নিউ ডি নিউ সেটা হয়ে গেল 8 পাই কেটি বাই সি কিউব নিউ স্কোয়ার ইন্টু ডি নিউ। তাহলে এই যে ফর্মুলাটা তুমি পেলে এইটাই হচ্ছে র্যালে জিন্স ফর্মুলা ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি।
this is the Rayleigh formula in terms of frequency. Yes. This is the Rayleigh formula in terms of frequency. তাহলে এই হচ্ছে ফ্রিকোয়েন্সির টার্মসে র্যালেজিন্স ফর্মুলাটা তোমার চলে এলো। আর এটাকে তুমি চাইলে ওয়েভলেন্থের টার্মসও বের করতে পারো। তাহলে ইন টার্মস অফ যদি ওয়েভলেন্থ বের করো, যেহেতু নিউটা হচ্ছে তোমার সি বাই ল্যামডা, আর ডি নিউটা কত হবে মাইনাস সি বাই ল্যামডা স্কোয়ার ডি ল্যামডা। তাহলে এবারে দেখো এই ডান দিকে 8 পাই কেটি বাই সি কিউব, নিউ স্কোয়ারের জায়গায় তুমি সি বাই ল্যামডা তার স্কোয়ার করে দাও, ডিনু এর জায়গায় তুমি মাইনাস সি বাই ল্যামডা স্কোয়ার ডি ল্যামডা করে দাও। আচ্ছা বাঁ দিকে টার্মকে তুমি মাইনাস রো ল্যামডা ডি ল্যামডা বলছো, কারণটা কি? দেখো এই পার্টিকুলার কেসে ফ্রিকোয়েন্সি বাড়লে তোমার এনার্জি ডেন্সিটি বাড়ে। এবারে যেহেতু নিউটা সি বাই ল্যামডা দিয়ে রিলেটেড, তাহলে ওয়েভলেন্থ কমলে হচ্ছে এনার্জি ডেন্সিটি বাড়ে। এখানে ডি ল্যামডার মধ্যে একটা নেগেটিভ সাইন আছে, মানে এখানে ডি নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়লো, আর এখানে ডি ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ কমলো। ডি ল্যামডার মধ্যে একটা নেগেটিভ সাইন আছে বলে সেই নেগেটিভ, আর আগে একটা নেগেটিভ দিয়ে জিনিসটা পজিটিভ হয়ে যাবে। তাহলে নেগেটিভ নেগেটিভ তুমি বাদ দিয়ে দিলে পড়ে রইল কত, রো ল্যামডা ডি ল্যামডা, এটা হচ্ছে 8 পাই কেটি। 8 পাই কেটি, এখানে দেখো এই সি কিউব কেটে চলে যাবে, 8 পাই কেটি বাই ল্যামডা টু পাওয়ার 4 ইন্টু ডি ল্যামডা হয়ে গেল এইটা। এটা হচ্ছে তোমার র্যালেজিন্স ফর্মুলা ইন টার্মস অফ ওয়েভলেন্থ। মানে দুটো একই জিনিস, একটা ফ্রিকোয়েন্সির টার্মস, একটা ওয়েভলেন্থের টার্মস। তাহলে প্রথম থিওরিটিক্যাল অ্যাটম যেটা নেওয়া হয়েছিল র্যালে এবং জিন্স, সেটা এই 1900 সালের জুন মাসে, ঠিক আছে। আর এই যে অ্যাটমটা নেওয়া হলো, এবারে দেখি যে এইখান থেকে তুমি ব্ল্যাকবোর্ডে এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভের যে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো আছে সেগুলোকে এক্সপ্লেন করতে পারো কিনা। আর তুমি প্রথমেই এই জিনিসটা দেখো যে টোটাল এনার্জি ডেন্সিটি যখন তুমি ক্যালকুলেট করবে, টোটাল এনার্জি ডেন্সিটি at a particular temperature, সেটা কি হওয়া উচিত? হচ্ছে টু দি পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল কিছু একটা হবে, মানে সিক্স টু দি পাওয়ার 4 বা এটি টু দি পাওয়ার 4 এরকম কিছু একটা হবে। টোটাল এনার্জি ডেন্সিটিটা যদি তুমি ক্যালকুলেট করো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, তাহলে সেটাকে যদি তুমি ধরো এই টোটাল এনার্জি ডেন্সিটিটাকে আমি ই নাম দিই, হ্যাঁ ই, যেটা তোমার টেম্পারেচারের ফাংশন হবে, সেটা কি লিখবো আমি, ইন্টিগ্রাল রো নিউ ডি নিউ ফ্রিকোয়েন্সিটা 0 থেকে ইনফিনিটি অবধি। এটা কত হচ্ছে দেখো, 8 পাই কেটি বাই সি কিউব ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি নিউ স্কোয়ার ডি নিউ। কত হলো 8 পাই কেটি বাই সি কিউব নিউ কিউব বাই 3, লিমিটটা কত 0 থেকে ইনফিনিটি। তাহলে লিমিটটা বসালে কত হচ্ছে, উত্তরটা মানে ইনফিনিটি বেরিয়ে যায়। তাহলে দেখো, তাহলে স্টিফেন বোলজম্যান ল বলেছিল যে তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ যে টোটাল এনার্জি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে, সেটা কনভার্জ করছে একটা পার্টিকুলার টেম্পারেচার তুমি বলে দাও, তার একটা ফিক্সড ভ্যালু আছে। কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ কি না, যদি 0 থেকে ইনফিনিটি ইন্টিগ্রেট করে সেটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, এবং হওয়াটা খুব স্বাভাবিক। কারণটা হচ্ছে তুমি ছবিটা আঁকার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে যে যদি আমি কনস্ট্যান্ট টেম্পারেচার ধরো টিটাকে ফিক্স রেখে এই রো নিউ ভার্সেস নিউ প্লটটাকে করি, যে রো নিউ ভার্সেস নিউ যদি প্লটটা করি, তাহলে কি দাঁড়াচ্ছে ওটা দেখো, প্যারাবোলিক্যালি বেড়ে যাচ্ছে। এটা দেখো, এটা একটা প্রপোর্শনালিটি নিউজ করে, মানে র্যালেজিন্স ফর্মুলা অনুযায়ী কি দেখতে পাচ্ছ, রো নিউটা নিউ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, তার মানে একটা প্যারাবোলিক্যালি বেড়ে যাবে। কিন্তু এক্সপেরিমেন্টের ছবিটা কেমন দেখতে, এক্সপেরিমেন্টের ছবিটা তো এইটা এইরকম করে বেড়ে গেল, বেড়ে যাওয়ার পরে তো একটা ম্যাক্সিমামে গিয়ে তারপর তো কমার কথা। এটা তোমার এক্সপেরিমেন্টাল ছবিটা। আর হোয়ারাজ র্যালেজিন্স ফর্মুলা থেকে কি হচ্ছে, এটা তোমার বেরিয়ে যায়। এবারে
যেহেতু এটা মানে এক্সপেরিমেন্টালি ছবিটা বেড়ে গিয়ে একটা ম্যাক্সিমাম এটা কমে গিয়েছিল, সেখানে টেম্পারেচার ফিক্স করে দিলে তোমার এর মধ্যে এরিয়াটা ফিক্স ছিল। কিন্তু যখন তোমার র্যালিন্স ফর্মুলা হচ্ছে রো নিউট নিজের সঙ্গে বাড়তেই থাকছে, তা যদি হয় তাহলে তার আন্ডারে এরিয়াটা সাডেনলি ডাইভার্জ করবে, এবং সেটা এখানে দেখতে পাচ্ছ। তার মানে কি দাঁড়ালো দেখো, যে যখন ফ্রিকোয়েন্সিটা সাফিসিয়েন্টলি কম, বা এটাকে তুমি একটা ওয়েভলেন্থের টার্মসও করতে পারো, এই পুরো জিনিসটা ওয়েভলেন্থের টার্মসও দেখতে পারো। হ্যাঁ, যেটা তুমি দেখতে পাচ্ছ যে ফ্রিকোয়েন্সি যখন কম, তখন তো এক্সপেরিমেন্টাল ভ্যালু এবং র্যালে জিন্স ফর্মুলা থেকে প্রেডিক্টেড ভ্যালুগুলো মোটামুটিভাবে মিলে যাচ্ছে, এবং সেটা ওয়েভলেন্থের টার্মসও তুমি দেখতে পাবে। ওয়েভলেন্থের টার্মসে কি দেখতে পাচ্ছ না, এ যেটা বলছে তোমার র্যালে জিন্স ফর্মুলা থেকে, ওটা তো 1/λ⁴ এর মতো। এই যে দেখো, এই যে 1/λ⁴ এর মতো, তাহলে ল্যাবটা কত কমবে, ওটা তখন বাড়তেই থাকবে। কিন্তু এক্সপেরিমেন্টাল ছবিটা কেমন দেখতে না, এটা এইরকম ভাবে গেল, গিয়ে কিন্তু এটা একটা সময়ের পরে কিন্তু সে বেসিক্যালি তোমার ডিক্রিজ করছে। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। আর দুটো ছবি থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো, যদি লো ফ্রিকোয়েন্সি বা লং ওয়েভলেন্থ হয়, তখন র্যালে জিন্স ফর্মুলাটা তোমার এক্সপেরিমেন্টাল ভ্যালুটাকে এক্সপ্লেন করতে পারছে। তোমাকে এটা দাঁড়াচ্ছে যে র্যালে জিন্স ফর্মুলা can explain the experimental black body energy distribution curve when frequency is low or wavelength is long. ফ্রিকোয়েন্সি যদি লো হয় বা ওয়েভলেন্থ লং হয়, তখন র্যালে জিন্স ফর্মুলা ক্যান এক্সপ্লেন দ্য এক্সপেরিমেন্টাল ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ। বাট when frequency is high or wavelength is short, Rayleigh Jeans formula fails. This serious disagreement of the theoretical and this serious disagreement of the theoretical and experimental results is known as UV catastrophe, আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। তাহলে কি হচ্ছে না, মানে এই একটা জায়গা আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে, যেখানে প্রথম ক্লাসিক্যাল থিওরি যে ফেল করছে সেটা বুঝতে পারা গেল। মানে র্যালে জিন্স তিনি ক্লাসিক্যাল থিওরির উপরে বেশ করে একবারে এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। লো ফ্রিকোয়েন্সি বা লং ওয়েলতে তিনি ঠিক করে এক্সপ্লেন করে ফেলতে পারছেন, কিন্তু যখন ফ্রিকোয়েন্সিটা বেশ বেশি হয়ে যাচ্ছে বা ওয়েললেন্থ কট হয়ে যাচ্ছে, তখন তিনি দেখতে পাচ্ছেন যে থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল রেজাল্টের মধ্যে মানে দেখতে পাওয়া যাচ্ছে আর কি, থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল রেজাল্ট কমপ্লিটলি আলাদা হয়ে যাচ্ছে, আর টোটাল এনার্জি ডেন্সিটিটা তোমার ডাইভার্জ করে গেছে। এটা একটা সিরিয়াস ডিসএগ্রিমেন্ট অফ দ্য থিওরিটিক্যাল অ্যান্ড দ্য এক্সপেরিমেন্টাল রেজাল্ট, যেটাকে বলা হচ্ছে আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। মানে ব্যাপারটা এই যে যদি তোমার ভিজিবল রিজিয়ন হয়, সেখানে ফ্রিকোয়েন্সিটা কম বা ওয়েভলেন্থটা বেশি, সেখানে মোটামুটিভাবে মিলে যাচ্ছে। ভিজিবল রিজিয়ন থেকে যখন আলট্রাভায়োলেট রিজিয়নের দিকে যাওয়ার চেষ্টা করছি, বা ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে, ওয়েভলেন্থটা কমে যাচ্ছে, তখন দেখতে পাওয়া যাচ্ছে আর থিওরিটিক্যাল রেজাল্ট এবং এক্সপেরিমেন্টাল রেজাল্ট আমার মিলছে না। তাহলে এই যে সিরিয়াস ডিসএগ্রিমেন্টটা,
সেটাকে বলা হচ্ছে তোমার আলট্রাভায়োলেট স্ক্যাটারস্টপ। ঠিক আছে, তো বোঝা গেল আলট্রাভায়োলেট স্ক্যাটারস্টপ এটা কি। ঠিক আছে তো, হ্যাঁ স্যার। আচ্ছা এবারে উপায়টা কি তাহলে, ওয়ে আউটটা কি? আর ওয়ে আউটটাই হচ্ছে দিলেন ওই 1900 সালের অক্টোবর মাসে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। আর 1900 সালের অক্টোবর মাসে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কি করলেন, তিনি হচ্ছে গেবে ফিটিং ফর্মুলা। যেমন ভিন্স একটা ফিটিং ফর্মুলা দিয়েছিলেন, সেরকম একটা ফিটিং ফর্মুলা দিলেন। ফিটিং ফর্মুলাটা এরকম দেখতে, রো নিউ ডিউটা হচ্ছে এ নিউ কিউব বাই ই টু দি পাওয়ার বি নিউ মাইনাস 1। মানে একটা পার্টিকুলার টেম্পারেচারে, একটা পার্টিকুলার টেম্পারেচারে, হ্যাঁ বি নিউ, ঠিক আছে এইভাবে লিখতে পারো, বা একটা টি তুমি এখানে, আচ্ছা পার্টিকুলার টেম্পারেচার বলে দিলে ঠিকই আছে। মানে রো নিউ ডিউ হচ্ছে এ নিউ কিউ বাই ই টু দি পাওয়ার বি নিউ মাইনাস 1 ইন্টু ডি নিউ। তিনি এরকম একটা ফিটিং ফর্মুলা দেওয়ার চেষ্টা করলেন। এবং এই যে ফিটিং ফর্মুলাটা, এই ফিটিং ফর্মুলা কিন্তু ব্ল্যাকবডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে এক্সপ্লেন করতে পারছে। মানে যেমন ভিন্স একটা ফিটিং ফর্মুলা দিয়েছিলেন, একই রকম ভাবে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তিনি একটা ফিটিং ফর্মুলা দিলেন এরকম দেখতে, রো নিউ ডি নিউ হচ্ছে এ নিউ কিউ বাই ই টু দি পাওয়ার বি নিউ মাইনাস 1 ইন্টু ডি নিউ। এটা আচ্ছা, এবারে তো এরকম ফিটিং ফর্মুলাতে এর আগে অনেক বছর আগেই দেওয়া ছিল, মানে 1893 সালে তো বিজ্ঞানী ভিন্স অলরেডি দিয়েছিলেন। তাহলে প্ল্যাঙ্কের বিশেষত্বটা কি? প্ল্যাঙ্ক যখন এই ফিটিং ফর্মুলাটা দিল তখন এটা অত কিছু সাড়া ফেলল না। তারপরে তিনি জাস্ট 2 মাস পরে 1900 সালে এই 14 ডিসেম্বর প্ল্যাঙ্ক came out with a revolutionary assumptions, মানে যেটা আগে লোকে কল্পনাই করতো না। হ্যাঁ, তাহলে প্ল্যাঙ্ক রেভলিউশনারি অ্যাজাম্পশন নিয়ে তিনি জাস্ট অ্যাপিয়ার করলেন। কি সেটা? তিনি বললেন দ্য অসিলেটর, মানে ব্ল্যাক বডি তো মেড অফ অসিলেটর, সেটা তো অলরেডি র্যালিজেন্স বলেছে। সেই যে অসিলেটরগুলো, দ্য অসিলেটর ক্যান এক্সচেঞ্জ এনার্জি in a discrete or quantized way. The oscillators can exchange energy in a discrete or quantized way. মানে এর আগে এটা কেউ ভাবেনি যে এতদিন পর্যন্ত ক্লাসিক্যাল ফিজিক্সের যেটা মূল ধারণা ছিল, মানে মূল যে জায়গা, সেখানে সবসময় ধরে নেওয়া হয়েছে এনার্জি একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি এবং এনার্জি দেওয়া নেওয়াটা সবসময়ই হচ্ছে কন্টিনিউয়াসলি ঘটবে। হ্যাঁ, মানে একটা আরবিট্রারি অ্যামাউন্টে যতটুকু তুমি দিতে চাই ততটুকুই দিতে পারবে। কিন্তু প্রথমবার প্ল্যাঙ্ক তিনি একটা রেভলিউশনারি আইডিয়া নিয়ে এলেন। তিনি বললেন যে এনার্জি এক্সচেঞ্জ টেক্স ডিসক্রিট অর কোয়ান্টাইজড ওয়ে। আচ্ছা, এবারে এনার্জি এক্সচেঞ্জের ডিসক্রিট কোয়ান্টাইজড ওয়েতে হচ্ছে, তাতে তিনি যেটা বললেন যে এনার্জি এক্সপ্রেশনস ফর ভাইব্রেশনাল মোড, সেটা তুমি ধরো এই এপসাইলন যদি আমি বলি, সেটা হচ্ছে তোমার এন এইচ নিউ, এরকম হচ্ছে করসপন্ডিং এক্সপ্রেশনের, যেখানে এনটা হচ্ছে তোমার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আর এইচ হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের মতো কনস্ট্যান্ট কল্ড দ্য প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তিনি এক্সপেরিমেন্টের সাথে মিলিয়ে কনস্ট্যান্টের ভ্যালুটাকে বের করেছে, কল দ্য প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে, তার ভ্যালুটা হচ্ছে 6, মানে মডার্ন ভ্যালুটা হচ্ছে 6.623 × 10⁻34 জুল সেকেন্ড, মানে পয়েন্টের পর 3 ডেসিমেল পর্যন্ত এইভাবে লিখতে হবে। তাহলে এই এনার্জি এক্সপ্রেশন ফর ভাইব্রেশনাল মোডস হয়ে গেল হচ্ছে তোমার এইচ। আচ্ছা, এবারে এইটা হয়ে গেলে যেটা দাঁড়াচ্ছে, তুমি এখন যদি অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোড ক্যালকুলেট করো, অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোড ক্যালকুলেট করো,
এইটা, সেইটা না আর কেটি বেরোচ্ছে না, তার বদলে বেরোচ্ছে এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান। এটাকে রিডাইভ করে দেখানো যায় এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান। এইটা হচ্ছে তোমার অ্যাভারেজ এনার্জিটা বেরোয়। তাহলে নাও এই যে রো নিউ ডি নিউটা, যেটা তোমার এন নিউ ডি নিউ ছিল ইন্টু অ্যাভারেজ এনার্জি, এখন এটা তুমি কেমন করে লিখতে পারবে? আচ্ছা, এন নিউ ডি নিউ অ্যাজ ইউজুয়াল 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউব ডি নিউ, তার সঙ্গে গুণ করতে হবে এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান। এটা ঠিক আছে? কি হলো? রো নিউ নিউটা দাঁড়িয়ে গেল 8 পাই এইচ সি, সরি 8 পাই এইচ বাই সি কিউব, 8 পাই এইচ বাই সি কিউব। এখানে দেখো, এখানে দেখো তোমার এই যে এখানে সি কিউব যেমন আছে 8 পাই নিউ স্কোয়ার আর নিউ মিলে 8 পাই ইচ নিউ কিউব হয়ে গেল বাই সি কিউব ইন্টু ডি নিউ আছে, আর এখানে একটা ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মানে ওয়ান আছে। তাহলে এই যে ফর্মুলাটা তুমি তৈরি করলে, এইটাই হচ্ছে প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি। এটাই হচ্ছে তোমার প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন in terms of frequency. This is the Planck's formula for black body energy distribution in terms of frequency. আচ্ছা, আবার তুমি যদি এটাকে ওয়েভলেন্থের টার্মসে করো, এই একই রকম ভাবে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, ডি নিউটা হলো মাইনাস সি বাই ল্যামডা স্কয়ার ডি ল্যামডা, তাহলে এখানে মাইনাস রো ল্যামডা ডি ল্যামডা, এটাকে তুমি লিখবে 8 পাই এইচ বাই সি কিউব, নিউ কিউবের জায়গায় তুমি সি বাই ল্যামডা তার কিউব করে দাও, ডি ল্যামডার জায়গায় মাইনাস সি বাই ল্যামডা স্কোয়ার ডি ল্যামডা করো, আর এটা ই টু দি পাওয়ার এইচ নিউ এর জায়গায় সি বাই ল্যামডা করে দিলে মাইনাস ওয়ান। এটা কত হচ্ছে তোমার? এই মাইনাসটা বাদ চলে গেল, রো ল্যামডা ডি ল্যামডা, এটা হচ্ছে 8 পাই এইচ সি বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ডি ল্যামডা বাই ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটি মাইনাস ওয়ান। এইটা হলো ওই প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাই, এটা ইন টার্মস অফ ওয়েভলেন্থ। এটা হচ্ছে তোমার প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন in terms of wavelength. ঠিক আছে? তাহলে কি হলো? নতুন ফর্মুলা চলে এলো, সেটা হচ্ছে তোমার প্ল্যাঙ্কস ফর্মুলা। হ্যাঁ, আচ্ছা, এবারে দেখি যে প্ল্যাঙ্কস ফর্মুলা সব কিছুকে ঠিক ঠিক করে এক্সপ্লেন করতে পারছি কিনা। আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখো, আমি যেটা বলি হয় যে তুমি কতগুলো জিনিস প্রথমে বুঝে নাও। তাহলে প্ল্যাঙ্কের ফর্মুলা থেকে তুমি র্যালে জিন্সের ফর্মুলায় চলে যেতে পারো, মানে যেটা পারা উচিত। কারণ তুমি কি দাবি করছো না প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে সমস্ত ফ্রিকোয়েন্সি বা সমস্ত ওয়েভলেন্থ রিজিয়নে এক্সপ্লেন করতে পারবে। র্যালে জিন্স ফর্মুলা সে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে এক্সপ্লেন করতে পারে যখন ফ্রিকোয়েন্সিটা খুব শর্ট হয়, ফ্রিকোয়েন্সিটা খুব কম হয়, আর ওয়েভলেন্থ হচ্ছে লং হয়। তার মানে তোমার লো ফ্রিকোয়েন্সি বা লং ওয়েভলেন্থ রিজিয়নে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা র্যালে জিন্সে তোমার চলে যাবে। তা তুমি দেখো, যদি তুমি লো ফ্রিকোয়েন্সি রিজিয়ন বলো, লো ফ্রিকোয়েন্সি রিজিয়ন যদি হয়, তাহলে এইচ নিউটাকে তুমি জাস্ট মাছ লেস দ্যান কেটি বলতে পারো লো ফ্রিকোয়েন্সি রিজিয়নে। তাহলে টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি, এই টার্মটা ছিল এইটা, এই যে এখানে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি, এইটাকে তুমি 1 প্লাস এইচ নিউ বাই কেটি এইটুকু লিখতে পারো।
কারণ এটা তো এক্সপোনেনশিয়াল এক্সপানশন করলে তারপরেরটা কি থাকবে, তো 1/2 এইচ নিউ বাই কেটি তার স্কোয়ার, তারপরে কিউব ইত্যাদি থাকবে, কিন্তু এইচ নিউ বাই কেটি কিন্তু খুব এইচ নিউ কিন্তু মাঝ লেস দ্যান কেটি, অর্থাৎ এইচ নিউ বাই কেটি কিন্তু একের থেকে খুব ছোট। তাহলে তুমি মানে এইটা মানে হচ্ছে এইচ নিউ বাই কেটিটা এইটা আর কি, এটা মাঝ লেস দ্যান যদি 1 হয় তাহলে তখন এক্সপান্ড করবে, তুমি লিনিয়ারাইজ করে ছেড়ে দিলে। এবারে এইটাকে তুমি এখানে বসাও, তাহলে বসাও কি দাঁড়াচ্ছে, বসালে এটা দাঁড়াচ্ছে রো নিউ নিউটা সেটা হচ্ছে 8πh নিউ কিউব বাই সি কিউব, এটা ডি নিউ ছিল। আর এইখানে দেখো এই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1 সেটা হচ্ছে এইচ নিউ বাই কেটি, এটা হচ্ছে তোমার এইচ নিউ বাই কেটি। এইটা তাহলে কি দাঁড়াবে, দেখো তোমার 8π কেটিটা উপরে চলে গেল, নিউ স্কোয়ার হলো, সি কিউব হলো, ডি নিউ এল। এইটা এই ফর্মুলাটা তুমি কিন্তু চলে আসতে পারলে। এইটা হচ্ছে র্যালেজেন্স ফর্মুলা। তোমাকে একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা হচ্ছে এই প্ল্যাঙ্ক থেকে তুমি র্যালেজেন্সে যাবে ইন টার্মস অফ ওয়েভলেন্থ। মানে আমি ফ্রিকোয়েন্সি থেকে যেমন ফ্রিকোয়েন্সিতে এলাম, ফ্রিকোয়েন্সি প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সিতে ছিল, সেখান থেকে র্যালেজেন্স ফর্মুলা ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি গেলাম। তুমি হচ্ছে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন টার্মস অফ ওয়েভলেন্থ, সেখান থেকে র্যালেজেন্স ফর্মুলা ইন টার্মস অফ ওয়েভলেন্থ সেটা আমি যাব। ঠিক আছে, এটা কিছু না, মানে এখানে জাস্ট যেমন লো ফ্রিকোয়েন্সি রিজিয়ন তুমি বলেছো, ওখানে লং ওয়েভলেন্থ রিজিয়ন বলবে, লং ওয়েভ রিজিয়ন বললে এইচসি বাই ল্যামডা কেটে একের থেকে খুব ছোট হয়ে যাবে, সেটাকে এরকম লিনিয়ারাইজ করে দেবে, করে বসিয়ে দেবে, বসিয়ে দিলেই তুমি নিজে যেটা চাইছো পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটা করলাম প্ল্যাঙ্ক থেকে র্যালেজেন্স। এবারে এসো প্ল্যাঙ্ক থেকে ধরো ভিনে আসছো তুমি, প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ল থেকে ভিন্স ডিস্ট্রিবিউশন লতে তুমি আসছো। আচ্ছা, এইটা আবার করতে গেলে তোকে মানে এটা সত্যি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি or শর্ট ওয়েভলেন্থ রিজিয়ন এটা হয় হাই ফ্রিকোয়েন্সি বা শর্ট ওয়েভলেন্থ রিজিয়ন, কিন্তু এটা হয় হাই ফ্রিকোয়েন্সি বা শর্ট ওয়েভলেন্থ, আমি পুরোটাকে ওয়েভলেন্থের টার্মসে বলছি। তাহলে শর্ট ওয়েভলেন্থ রিজিয়ন মানে এইচসি বাই ল্যামডা কেটি যেটা, এইটা মাছ গ্রেটার দেন 1, মানে ল্যামডাটা যদি খুব ছোট হয়ে যায় তাহলে এইচসি বাই ল্যামডা কেটিটা সেটা তোমার মাছ গ্রেটার দেন 1 হবে। এটা তাহলে ই টু দি পাওয়ার এইচসি বাই ল্যামডা কেটি এইটাও মাঝ গ্রেটার দেন 1 হবে, অর ই টু দি পাওয়ার এইচসি বাই ল্যামডা কেটি মাইনাস 1, এটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি ই টু দি পাওয়ার এইচসি বাই ল্যামডা কেটি তুমি লিখতে পারো। এবারে দেখো নাও রো ল্যামডা ডি ল্যামডা প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা কত ছিল, 8πhc by lambda to the power 5 into d lambda by e to the power hc by lambda কেটে মাইনাস 1, এটা তো, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 8πhc by lambda to the power 5 d lambda divided by এই যে যেহেতু e to the power hc by lambda কেটে একের থেকে খুব বেশি, এটাকে জাস্ট তুমি hc by lambda কেটে করে নিলে, এটা এটাকে উপরে পাঠিয়ে দাও, তাহলে কি দাঁড়াবে, রো ল্যামডা ডি ল্যামডাটা হয়ে গেল 8πhc by lambda to the power 5 e to the power minus hc by lambda কেটে, বা এটাকে তুমি এইভাবে বলো a by lambda to the power 5 এটা e to the power minus b by lambda টি, এখানে d lambdaটা ছিল, এখানে d lambdaটা তুমি বসাবে। দেখো এই যেটা পেলে এটা যে ভিন্স ডিস্ট্রিবিউশন ল, ভিন্স ডিস্ট্রিবিউশন ল, এবং দেখো এখানে তোমার এটা হচ্ছে তোমার 8πhc একটা কনস্ট্যান্ট, আর বিটা হচ্ছে তোমার hc বাই k, এটা একটা কনস্ট্যান্ট। এটা
তাহলে প্রথমে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন লটা ভিন্স ডিস্ট্রিবিউশন লতে নেমে গেল একটা সার্টেন কন্ডিশন, এবং সার্টেন কন্ডিশনটা যখন ফ্রিকোয়েন্সিটা বেশি বা লেন্থটা হচ্ছে শর্ট। আচ্ছা, এবারে এইখান থেকে যদি তুমি টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা at which rho lambda is maximum, as usual del rho lambda by del lambda এগুলো তুমি জিরো করবে। দেখো এটা আমি অলরেডি করে রেখেছিলাম, তাহলে এইটা করলে তোমার আলটিমেটলি কি দাঁড়িয়েছিল টি ইন্টু ল্যামডা ম্যাক্স একের পা ইন্টু বি বেরিয়েছিল, বা টি ইন্টু ল্যামডা ম্যাক্স হচ্ছে একের পাঁচ এসি বাই কে। এইটা মানে এটা 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 যেহেতু অলরেডি করেছি না, আমি রো ল্যামডার এই এক্সপ্রেশনটাকে ধরে ডি ডেল রো ল্যামডা বাই ডেল ল্যামডা ইকুয়াল টু জিরো করে টি ল্যামডা একের পাঁচ ইন্টু বি এটা বেরিয়েছিল, এটা তো আগে করেছি, তো সেটা আমি করলাম, শুধু বি এর জায়গায় এইচ সি বাই কেটা তুমি বসিয়ে দিলে। আচ্ছা, এবারে এইখানে তুমি একের পাঁচ আর এইচটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, সেটা হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর কেটা হচ্ছে 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। এগুলো তুমি বসিয়ে নাও না, তাহলে এই উত্তরটা বেরোবে 2.88 ইন্টু 10⁻³ মিটার কেলভিন বেরোবে টি ল্যামডা ম্যাক্সটা। তুমি ভ্যালুগুলোকে বসিয়ে রাখো, আর 2.89 হচ্ছে অ্যান্সার, মানে কারেক্ট এক্সপ্রেশন, কিন্তু এটা বেরোবে 2.88 বেরোবে। এইটা এটা হচ্ছে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। ভিন্স ডিসপ্লেসমেন্ট ল, তার মানে এই প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে তুমি ভিন্স ডিসপ্লেসমেন্ট লটাকেও আনতে পারছো। তাহলে আমি এখানে যেভাবে করেছি যে প্রথমে ওটা শর্ট ওয়েভলেন্থ রিজিয়ন অ্যাপ্রক্সিমেশনটা করে না, করে ভিন্স ডিস্ট্রিবিউশন ল চলে আসবে, সেইখান থেকে তুমি এটায় চলে এলে, মানে ডেরিভেটিভ করলে রো ল্যামডাকে ল্যামডার রেসপেক্টে, সেখান থেকে টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হলো। এখন এই কনস্ট্যান্টের ভ্যালুটা আরবিট্রারি কিছু নয়, এই কনস্ট্যান্টের একটা স্পেসিফিক ভ্যালু আছে, এটা একের এইচ সি বাই কে, এইচ এর ভ্যালু, সি এর ভ্যালু, কে এর ভ্যালু বসিয়ে দাও, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, স্পিড অফ লাইট আর বোলজম্যান কনস্ট্যান্ট, তাদের ভ্যালু তুমি বসিয়ে দাও, বসিয়ে টি ল্যামডা ম্যাক্সটা হয়ে যাবে 2.88 ইন্টু 10⁻³ মিটার কেলভিন। আর এখানে এক্সপেরিমেন্টের ভ্যালুর থেকে একটু আলাদা হয়েছে, তার কারণটা হচ্ছে আমি এখানে এই শর্ট ল্যামডা এই অ্যাপ্রক্সিমেশনটা করেছি বলে। ওই অ্যাপ্রক্সিমেটটা যদি না করতাম তাহলে তুমি যা চাইছো সেটা তুমি পেয়ে যেতে পারতে, 2.89 তুমি পেয়ে যেতে পারতে। যাকে সেটা ওই ডিফারেন্সটা খুব সামান্য, এই অ্যাপ্রক্সিমেশনটাকে করার জন্য এটা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? ঠিক আছে তো? আচ্ছা, এবারে নেক্সট তোমাকে যেটা দেখতে হবে, প্ল্যাঙ্ক থেকে তুমি এক কাজ করো, তুমি এতে চলে যাও, স্টিফেন বোলজম্যান ল। প্ল্যাঙ্ক ফর্মুলা থেকে স্টিফেন বোলজম্যান লতে চলে যাও। দেখো, তুমি যদি টোটাল এনার্জি ডেনসিটি ক্যালকুলেট করো, ই এটা দেখবে জাস্ট টি এর ফাংশন হবে, সেটা কি হবে, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি রো নিউ ডি নিউ হবে। আর প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে 0 থেকে ইনফিনিটি রো নিউ ডি নিউ এটা হচ্ছে 8πh বাই সি কিউব, এখানে নিউ কিউব, ডি নিউ বাই e⁻h নিউ বাই কেটি -1। আর এবারে তুমি ধরো এই ডেরিভেশন থেকে মানে ইন্টিগ্রেশন থেকে করার জন্য h নিউ বাই কেটিটাকে তুমি জাস্ট এক্স ভাবো, নিউ সমান কত হলো, কেটি বাই এইচ ইন্টু এক্স, ডি নিউটা কত হবে, কেটি বাই এইচ ইন্টু ডিএক্স, আর নিউ 0 হলে এক্সও 0, নিউ ইনফিনিটি হলে এক্সও ইনফিনিটি। কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে এই 8πh বাই সি কিউব বাইরে তুমি রেখে দাও, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি, নিউ কিউবের জায়গা তুমি বসিয়ে দিচ্ছ কেটি বাই এইচ ইন্টু এক্স তার হোল কিউব, ডি নিউ এর জায়গায় বসিয়ে দাও কেটি বাই এইচ ইন্টু ডিএক্স,
এটা বসিয়ে দাও ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। এটা কি দাঁড়াচ্ছে তাহলে? দেখো 8 পাই এইচ বাই সি কিউব, এখানে এই কে টু দি পাওয়ার 4 থাকছে, টি টু দি পাওয়ার 4 থাকছে, বাই এইচ টু দি পাওয়ার 4 থাকছে। হ্যাঁ, এই যে কে টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 4 বাই এইচ টু দি পাওয়ার 4 থাকছে, ইন্টু ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স হচ্ছে এইটা। তাহলে এইটা যদি করো 8 পাই কে টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 4 বাই সি কিউব এইচ কিউব এইটা। আচ্ছা, এই যে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স, এইটা হচ্ছে পাই টু দি পাওয়ার 4 বাই 15। এটা একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, ভ্যালু হচ্ছে পাই টু দি পাওয়ার 4 বাই 15। তার মানে এটা দাঁড়িয়ে গেল কত? 8 15 পাই টু দি পাওয়ার 5 কে টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 4 বাই সি কিউব এইচ কিউব এইটা। এটা হলো। আচ্ছা, আবার দেখো এগেন টোটাল এনার্জি ফ্লাক্স, যেটা এনার্জি ফ্লাক্স যদি এমটি লিখি, সেটা কি বলেছিলাম? ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি আর নিউ ডি নিউ, তাই তো? এইটা। আচ্ছা, এবারে 0 থেকে ইনফিনিটি এটা কথা একের চার স্পিড অফ লাইট ইন্টু রো নিউ ডি নিউ, অর্থাৎ এটাকে তুমি লিখতে পারো একের চার সি ইন্টু তোমার এনার্জি ডেন্সিটি যে ফাংশন অফ টেম্পারেচার এইটা। তাহলে এমটিটা হয়ে গেল দেখো কত, 1/4 সি, আর এনার্জি ডেন্সিটিটা কত বেরিয়েছিল না? 8 15 পাই টু দি পাওয়ার 5 কে টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার 4 বাই সি কিউ এইচ কিউ। তো কত দাঁড়াচ্ছে? এটা 2 15 হয়ে গেল, পাই টু দি পাওয়ার 5 কে টু দি পাওয়ার 4, নিচে হয়ে গেল সি স্কোয়ার এইচ কিউব ইন্টু টি টু দি পাওয়ার 4। তুমি এটাকে বলো সিগমা টি টু দি পাওয়ার 4। তাহলে টোটাল যে ফ্লাক্সটা দেখা যাচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4। দিস ইজ দ্য স্টিফান বোলজম্যান ল। দিস ইজ দ্য স্টিফান বোলজম্যান ল। আর এখানে সিগমাটা হচ্ছে তোমার 2 15 পাই টু দি পাওয়ার 5 কে টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই সি স্কোয়ার এইচ কিউ। এটা হচ্ছে তোমার স্টিফান কনস্ট্যান্ট। এবারে এখানে তোমার পাই কে সি এই তাদের ভ্যালুগুলোকে বসিয়ে দেবে। যদি বসিয়ে দাও তাহলে এইটা ওই 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার কেলভিন টু দি পাওয়ার মাইনাস 4 এটা তোমার বেরিয়ে যাবে। তাহলে দেখো তুমি প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাতে স্টিফান বোলজম্যান লটাকেও তুমি নিয়ে চলে আসতে পারলে। ঠিক আছে? তাহলে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা তোমার হাই ফ্রিকোয়েন্সি বা শর্ট ওয়েভলেন্থে ভিন্ন ডিস্ট্রিবিউশন হতে চলে যাচ্ছে। প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা লো ফ্রিকোয়েন্সি বা লং ওয়েভলেন্থ রিজিয়নে সে র্যালে-জিন্স ফর্মুলায় চলে আসছে। ঠিক আছে? দুটো লিমিট তুমি পেয়ে যাচ্ছ। আর এখান থেকে বাকি যে জিনিসগুলো দরকার, টোটাল এনার্জি ডেন্সিটিটা তুমি ক্যালকুলেট করছো, সেটা কনভার্জ করছো এবং সেটা স্টিফেন বোলজম্যান ল ফলো করছে, সেটা তুমি দেখতে পেলে। তারপরে তোমার ভিন্স ডিসপ্লেসমেন্ট ল, যেটা ওয়ান অফ দ্য এক্সপেরিমেন্টাল ফিচারের মধ্যে ছিল, এই ভিন ডিসপ্লেসমেন্ট লটাকে ডিরাইভ করতে পারলে ইত্যাদি ইত্যাদি। তার মানে বোঝা গেল যে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা এটা ব্ল্যাকবোর্ড এনআই ডিস্ট্রিবিউশন কার্ভটাকে সাকসেসফুলি এক্সটেন্ড করতে পারছে। মানে প্ল্যাঙ্কস ফর্মুলা যেটা র্যালে জিনিসটা পাচ্ছিল না, প্ল্যাঙ্কস ফর্মুলা ক্যান এক্সপ্লেন the experimental black body energy distribution curve successful। তার মানে কি হলো দেখো, যে ক্রাক্স অফ দ্য পয়েন্ট কোনটা? এই প্ল্যাঙ্ক যে ধরে নিলেন একটা রেভলিউশনারি আইডিয়া যে এনার্জিটা ক্যান এক্সচেঞ্জ ইভেন ইন এ ডিসক্রিট আর কোয়ান্টাইজড ওয়ে, বা ভাইব্রেশনাল মোডের এনার্জিটা তিনি এন এইচ নিউ ধরলেন, যে এনটা 0 1 2 3 4 ডট ডট ডট। এটাই হচ্ছে ক্রাক্স অফ দ্য পয়েন্ট। মানে র্যালি যেরকম ভাবে ভেবেছিলেন, প্ল্যাঙ্কের ভাবাটা কিছুটা একই রকমের অ্যাপ্রোচে, কিন্তু
প্লাং যে এই যে তোমার এই মানে অসিলেটরগুলো ক্লাসিক্যাল অসিলেটর নয়, অসিলেটরগুলো বেসিক্যালি কোয়ান্টাম অসিলেটর বা অসিলেটরগুলোর এনার্জিটা কন্টিনিউয়াস নয়, অর্থাৎ সেই ইকুইপ্যারেন্স প্রিন্সিপাল ওবে করে না। হ্যাঁ, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি মূল জায়গাটা আর কি। হ্যাঁ, তাহলে সেই জায়গাটা যদি তুমি খেয়াল করো, মানে ওইখান থেকে বাকি জিনিসগুলো তোমার অটোমেটিক্যালি চলে আসে। তো দেখো, তাহলে যা বললাম ব্যাপারগুলো পরিষ্কার তো পুরোপুরি? ঠিক আছে, হ্যাঁ স্যার। মানে একদম স্যার হ্যাঁ বলো বাবা। এনার্জি কোয়ান্টাইজ এটা মানে হলো এন এইচ ভি থাকবে ওরকম। না না, কোয়ান্টাইজ মানে প্যাকেট, প্যাকেট মানে তোমার যে মানে ধরো তোমার কাছে কিছুটা দুধ বা জল আছে, ঠিক আছে? তাহলে কিছু দুধ বা জল যদি থাকে, তাহলে তুমি সেটা কি হচ্ছে, যখন তুমি কাউকে দিতে চাইবে, যতটুকু চাইবে ততটুকু দিতে পারবে। তার বদলে তোমার কাছে ধরো কতগুলো মার্বেল, মার্বেল যদি থাকে তোমাকে আইদার একটা দিতে হবে, না দুটো দিতে হবে, না হলে তিনটে দিতে হবে, না হলে চারটে দিতে হবে। তাহলে ওই যে একটা বা দুটো বা তিনটে বা চারটে ওরকম এই ডিসক্রিট ওয়েতে পারাটা আর কি, সেটাকেই বলছে কোয়ান্টাইজড ওয়ে দিতে পারা। আর যে কোনো অ্যামাউন্টে দিতে পারলে, মানে কন্টিনিউয়াস জিনিস হতে যদি হয়, দুধ বা জল যদি হয়, তুমি কন্টিনিউয়াসলি যে কোনো অ্যামাউন্টে দিতে পারবে। বা তোমার কাছে তোমার একটা পেন আছে, তা এই পেনটাকে তুমি ভাগ করে কাউকে দিতে পারবে, পেনটাতে গোটাই দিতে হবে। আর হয় না তোমার কাছে ধরো মানে তোমার কাছে এক বোতল জল আছে, তুমি চাইলে কিন্তু সেখান থেকে যতটুকু জল অপর কাউকে দিতে চাইবে ততটুকু শেয়ার করতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা একদম শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত বললাম, মানে একদম এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে শুরু করে সেটা ফাইনালি এক্সপ্লেন করলাম। এবার এই স্টেজে আমি কতগুলো জিনিস, হ্যাঁ, আমি অ্যাজিউম করে নিয়েছি, সেইগুলো তুমি চাইলে ডিরাইভ করতে পারো। আচ্ছা, কি কি আমি অ্যাজিউম করেছি প্রথম থেকে দেখো। একদম শুরুতেই আমি জাস্ট বলেছিলাম যে আমি কার আর মানেগুলো বলছি না, যে তুমি খেয়াল করে দেখো যে আর নিউ ডি নিউ এটা একের চার সি ইন্টু রো নিউ ডি নিউ লিখেছিলাম। এইটা তাহলে এইটা তুমি ডিরাইভ করো, যেখানে হোয়ার টার্মস আর অফ ইউজুয়াল সিগনিফিকেন্স, মানে একটু আগেই রো নিউ ডি নিউ বা আর নিউ নিউ কি যে তুমি বলেছি, এইটা তুমি ডিরাইভ করো, এটা প্রথম কাজ। সেকেন্ডলি হচ্ছে ডিরাইভ স্টিফেন বোলজম্যান ল। দেখো বলেছিলাম বোলম্যান ফ্রম থার্মোডাইনামিক কনসিডারেশন 1884 সালে, মানে স্টিফেন এর 5 বছর পরে তিনি স্টিফেন বোলজম্যান এটাকে ডিরাইভ করেছিলেন। আর সেটাকে তোকে ডিরাইভ করতে বলছি, তুমি কেমন করে ডিরাইভ করো। আচ্ছা, 3 নম্বর, সো দ্যাট নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস per unit volume within the frequency range nu and nu plus d nu is given as n nu d nu equal to 8 pi nu square by c cube into d nu। এই এক্সপ্রেশনটা আমি ব্যবহার করেছি, এটা কেমন করে ডিরাইভ করতে হয় সেটা তুমি করো। এটা আচ্ছা, 4 নম্বর হচ্ছে যে ইফ n equal to n h nu with n equal to 0 1 2 3 dot 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 dot, then so that the average energy is given as সেটা হচ্ছে তোমার h nu by
e to the power h nu by kt minus 1 হয় এইটা। এটা আমি ব্যবহার করেছি কিন্তু এটা আমি ডিরাইভ করে দিই। আর 5 নম্বর হচ্ছে উইদাউট approximating Planck distribution formula in the short wavelength region without approximating Planck distribution formula in the short wavelength region derive Wien's displacement law। তাহলে ভিন ডিসপ্লেসমেন্ট লটা আমি ডিরাইভ করেছিলাম কি করে না, তোমার প্রথমেই প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাকে আমি শর্ট ওয়েভলেন্থে অ্যাপ্রক্সিমেট করে ভিনস ডিস্ট্রিবিউশন লতে আমি চলে এলাম, তারপর সেটাকে ডেরিভেটিভ করে টি ল্যামডা ম্যাচ ইকুয়াল টু কনস্ট্যান্ট বলেছে। এবারে ওই যদি তোমার এইচ বাই ল্যামডা যে -1, এই -1টাকে বাদ দিলে লাইফটা অনেক সিম্পল হয়ে যায়। -1টা বাদ না দিই তাহলে তুমি সেইখান থেকে কেমন করে ভিন ডিস্ট্রিবিউশন লকে ভিন ডিসপ্লেসমেন্ট লকে নিয়ে আসতে পারবে। তাহলে এই 5টা প্রবলেম মানে 5টা এক্সপ্রেশন আমি ব্যবহার করছি। 5টা এক্সপ্রেশন তোকে জাস্ট মানে আমি প্রবলেম হিসেবে দিলাম, যে প্রবলেমগুলো সলিউশন আমার বইয়ে করে দেওয়া আছে, তো এই 5টা প্রবলেমের সলিউশন তুমি করে ফেলতে পারবে। মানে অন্ততপক্ষে বাকি যদি কিছু নাও করো, তোমার এইটা এবং এই দুটো তুমি অবশ্যই করবে, এগুলো পরীক্ষায় করে। হ্যাঁ, এই এবং এইটা, বাকিগুলো হয়তো তোমার কঠিন, তুমি না চাইলে না করতে পারো। হ্যাঁ, মানে এইটা 3 নম্বরের পার্টটা হচ্ছে অনেকটা মানে কঠিন হয় আর কি। হ্যাঁ, এটা একটুখানি স্টার্ট দিয়ে রাখছি, এটা বেশ বড় সড়ো ক্যালকুলেশন আর কি। এটা তোমাকে ইচ্ছা না হলে তুমি করলে না, আর এই দুটো তুমি করে নিতেই পারো কারণ এই দুটো খুব ছোট। এটা কিন্তু এইটা অবশ্যই করবে কারণ আমরা এইটা আমি পরে আবার করব, কারণ আমাদের যে ল্যাটিস হিট ক্যাপাসিটিতে কিন্তু আইনস্টাইন মডেল যেটা আছে, আইনস্টাইন মডেলে কিন্তু ল্যাটিস হিট ক্যাপাসিটি যখন কথাবার্তা বলবো তখন অ্যাভারেজ এনার্জি পার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর যেটা h nu বাই টু দি পাওয়ার h nu বাই kt এটা হয়, h nu বাই টু দি পাওয়ার h nu বাই kt - 1 এটা হয়, এটা আমাকে পরে আবার বের করতে হবে। এই কাজটা তোমাকে জাস্ট আমি দিলাম, ঠিক আছে? হলো? ঠিক আছে তো নাকি রে? হ্যাঁ স্যার। তাহলে আমরা ব্ল্যাকবোর্ডে এনার্জি ডিস্ট্রিবিউশন ডিসকাশনটা শেষ করলাম। তার নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে আমরা পরের দিন আলোচনা করবো। মানে এই যে কতগুলো ঘটনা, যে ঘটনাগুলো সব ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা যাচ্ছে না, হ্যাঁ, তার তো কতগুলো ঘটনার কথা বলা হয়েছিল, একটা ঘটনা বললাম, সে ঘটনা হচ্ছে ফটো ইলেকট্রিকের। নেক্সট দিন আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে কথা বলবো। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি। হ্যাঁ বলো। হ্যাঁ, ওই যে ম্যাথমেটিক্যালি লিখে এনার্জি কোয়ান্টাইজটা NH2 না, তার কোনো মাথা মুন্ডু নেই। মানে মানে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ ডেল্টা ই, ঠিক আছে, সেইটা হচ্ছে যে কোনো ভ্যালু হবে না। এই ম্যাথামেটিক্যালি মানে তোমাকে তো ভালো করে বোঝালাম, তুমি কেন বায়াসড হচ্ছ? হ্যাঁ, বায়াসড হচ্ছ কেন? মানে আমি যেটা বললাম তুমি সেইটুকুই শুধু বোঝো। যেটা যে এক্সাম্পলটা আমি দিলাম, যে তোমার কাছে মার্বেল আছে, মার্বেল যদি হয় থাকে তাহলে তুমি কি করবে? সেটা কি তুমি চাইলে যতটুকু চাই ততটুকু দিতে পারবে? ভাঙতে পারো না, ধরো মার্বেলটা ভাঙতে পারো না, তাহলে আইদার একটা দিতে হবে, নাহলে দুটো দিতে হবে, নাহলে তিনটে চালাবে। এই প্যাকেট দেওয়া যেটা, সেটাই হচ্ছে কোয়ান্টাইজ। তুমি মাদার ডেয়ারি 2-3টে গেছো, তোমাকে কি যে কোনো অ্যামাউন্টের দেবে? আইদার 500 ml পাউচ দেবে, নাহলে 1 লিটারের পাউচ দেবে, তাই তো? এইটা তাহলে এইটা হলেই কোয়ান্টাইজড, একেবারে ডিসক্রিট বা কোয়ান্টাইজড। আর কন্টিনিউয়াস মানে যা খুশি, ঠিক আছে? এবারে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে বা যখন কোন একটা পার্টিকুলার মলিকুল ধরো লাইট অ্যাবজর্ব করছে, তখন লাইট ইজ কালেকশন অফ ফোটনস বলে, তার ক্ষেত্রে হচ্ছে তোমার ওই একটা ফোটন এনার্জি এইচ নিউ। এবারে কোন একটা মলিকুল যখন লাইট অ্যাবজর্ব করবে, সে আইদার একটা ফোটন, নাহলে দুটো ফোটন, নাহলে তিনটে ফোটন অ্যাবজর্ব করবে, বা যখন এইট করবে আইদার একটা ফোটন, নাহলে দুটো ফোটন, না তিনটে ফোটন এমিট করবে। এর একটা ফোটনের এনার্জি এইচ নিউ বলে, তখনই কেবলমাত্র এইচ নিউ, নাহলে 2H নিউ, নাহলে 3H নিউ, 4H নিউ,
তখন তুমি বলছো যে ডেল্টা ইটা এন এইচ নিউ এইটা। কিন্তু আমি অন্য যে কোনো হাইড্রোজেন অ্যাটম প্রবলেম তুমি পড়েছো, তাহলে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন তুমি পড়েছো তুমি কি দেখেছো? তুমি তো অলরেডি জানো ফার্স্ট ইয়ারে যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো, সেই অ্যাটমিক স্ট্রাকচারে এই হাইড্রোজেন অ্যাটমের জন্য হাইড্রোজেনের যদি কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি ক্লাসিক্যালি দেখো, কাইনেটিক এনার্জিটা হচ্ছে হাফ এম বি স্কয়ার, পোটেনশিয়াল হচ্ছে মাইনাস জি স্কয়ার বাই আর। তাহলে বোর থিওরি যদি না থাকতো আর এর ভ্যালু যা খুশি হতে পারে, ভেলোসিটি যা খুশি হতে পারে, কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল যা খুশি হতে পারে। যখনই বলা হলো যে না ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কত করে নির্দিষ্ট ব্যাসার্ধ বৃত্তাকার কক্ষপথেই ঘুরবে, যে বৃত্তাকার কক্ষপথগুলো একটা প্রিন্সিপাল কোয়ান্টাম এন দিয়ে ঠিক করে দেওয়া হচ্ছে, তখন আর এনার্জি যা খুশি হতে পারছে না, এন এর ভ্যালুর উপরে তোমার এনার্জিটা নির্ভর করলো। সেইখানে তুমি কোথাও দেখছো যে এনার্জিটা ওটা এন এইচ নিয়ে এরকম করে কোথাও লেখা হয়েছে যে এনার্জিটা যেহেতু এন এর ভ্যালুটা 1 বা 2 বা 3 বা 4 বা 5 বা 6 বা ইত্যাদি হতে পারে, এনার্জি এক্সপ্রেশন ইএন যে মাইনাস মিউ জেড স্কয়ার টু দি পাওয়ার 4 বাই এপসাইলন 0 স্কয়ার এন স্কয়ার এইচ স্কয়ার লিখলে, তাহলে এখানে এন এর যে কোনো ভ্যালু কিন্তু অ্যালাউড নয়, তাই এনার্জির যে কোনো ভ্যালু অ্যালাউড নয়, সেটাই হয়ে গেল এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজ। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। আগের দিনে ক্লাস ভালো করে করবে, মানে আমি যেটা পড়াচ্ছি সেটা করবে বা যে ভিডিও সেটা করবে, আর সঙ্গে সঙ্গে ওই বইটা পড়ে নেবে। দেখবে এই বইয়ে আমি যখন এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজ নিয়ে কথাবার্তা বলি, দুটো সুন্দর ছবি আঁকা আছে দেখবে। একটা হচ্ছে মার্বেল দিয়ে, মানে একটা কন্টেনারে মার্বেল আছে, তুমি একটা দুটো করে দিতে পারবে, কিন্তু জল বা দুধ আছে তুমি যে কোনো অ্যামাউন্টে দিতে পারবে। আর একটা হচ্ছে এসকালেটর ভার্স সিঁড়ি। একটা সিঁড়ির যদি বিভিন্ন স্টেপ থাকে তাহলে তার পোটেনশিয়াল এনার্জি, মানে সিঁড়ির স্টেপ যদি ধরো এইচ এর ইন্টিগ্রাল মাল্টিপল হয়, প্রথম হাইটটা এইচ, তারপর একটা 2h, তারপরটা 3h যদি হয়, তাহলে যখন একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে তুমি নামবে, তাহলে এনার্জিটা পোটেনশিয়াল যদি এমজি এইচ, তাহলে এইচ এর যদি এরকম ডিসক্রিট ভ্যালু থাকে, তাহলে পোটেনশিয়াল এনার্জি ডিসক্রিট ভ্যালু থাকবে। তার মানে এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজ এটা যে একদম এটা বোঝার জন্য যে একদম বিশাল কোয়ান্টাম মেকানিজমটা সেরকম নয়, জাস্ট ওটা প্যাকেট 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 প্যাকেট, যে কোনো অ্যামাউন্টে তুমি পারবে না, এটা হচ্ছে কথা। তুমি মোবাইল কি যে কোনো অ্যামাউন্টে রিচার্জ করতে পারো? তোমার জিও ফোন তো নাকি? হ্যাঁ, না স্যামসাং যাকে যাই হোক, মানে কার কানেকশন কার? ভোডাফোন তা ভোদাফোনে যে কোনো অ্যামাউন্টে রিচার্জ করাবে? না 27 টাকা রিচার্জ করা যায়? না 13 টাকা রিচার্জ করা যায়? না 48 টাকা রিচার্জ করা যায়? 49 টাকা যায়, তাই তো? হ্যাঁ 149 টাকা যায়, তাই তো? হ্যাঁ তাহলে ওইটা হচ্ছে কোয়ান্টাইজ রিচার্জ হয়ে গেল। তুমি যে কোনো অ্যামাউন্ট রিচার্জ করতে পারলে না, এটা কোয়ান্টাইজ রিচার্জ করছো তুমি তোমার মোবাইলটাকে। বুঝেছো? আর মেট্রো রেলের ভাড়া কোয়ান্টাইজ। মেট্রোর কি 6 টাকার টিকিট হবে মেট্রো রেলে? না কত, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা এইসব টিকিট, তাই তো? 17 টাকার টিকিট দেবে তোমাকে? তাহলে ওইটাই হচ্ছে কোয়ান্টাইজ মেট্রো রেলের ভাড়া। বুঝতে পেরেছো? কোয়ান্টাইজ মানে বা ডিসক্রিট মানে হচ্ছে অত বিশাল কিছু ব্যাপার নয়। হ্যাঁ, যে কোনো আরবিটারি অ্যামাউন্ট হবে না, কিছু স্পেসিফিক অ্যামাউন্ট হবে। ঢুকলো মাথায়? হ্যাঁ ঠিক আছে।